বাড়িতে আজ খুশির আমেজ। আরিয়ান নিজে যে এত মিষ্টি নিয়ে এসছে, খবর শুনে মামামি এসছে, তন্ময় তার বাবা মাকে আনতে গেছে। তবুও মায়ের সাথে একটু আগে ফোনে কথা হয়েছে তার। খুশিতে কথাই বলতে পারছিল না সে, বারবার বলছিল আমি আসছি ম্যাম, তাড়াতাড়ি আসছি। মায়া বুঝে শুনিয়ে বলে দিয়েছে যেন ধীরে সুস্থেই বাড়িতে ফেরে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। মায়া বসে আছে নিজের রুমে বিছানার সাথে হেলান দিয়ে। তার সামনেই বসে আছে ইতি, আর একপাশে বসে আছে আরিয়ানের মামি। নানান কথা বলে যাচ্ছে, সব কিছুই প্রেগনেন্সি বিষয়ক। মায়া মুচকি আসছে, একেবারের জন্য বিরক্ত বোধ করেনি তার, বরং মনোযোগ দিয়ে মামের কথাগুলো শুনছে সে। বুঝলে মা, আরিয়ানের বাবা মা মারা যাওয়ার পরে ছেলেটা একদম নির্জীব হয়ে গিয়েছিল। এইটুকুন বাচ্চা খেলতো না, হাসতো না, প্রয়োজন ছাড়া কথা বলতো না। বড় হওয়ার সাথে সাথে আমাদের সাথে আরও দূরত্ব হয়ে যায়। তারপর তো এই বাসায় একা থাকতে শুরু করে। কম কষ্ট করেনিও। টাকা পয়সা থাকলে কি হবে, জীবনে মানসিক শান্তিটা কখনোই ছিল না। কিন্তু তুমি আসার পর থেকে ওর আচরণ পরিবর্তনগুলো সত্যিই চোখে পড়ার মতো। আরিয়ানের মুখের হাসিটা যেন সব সময় আজকের মতোই থাকে। তুমি ওকে দেখে রেখো মা। ঠিক সেই সময় আরিয়ান দরজায় ঢুকতে ঢুকতে বলল, ও আমাকে দেখে রাখবে মামি, তুমি একটা ধমক দাও, ভয় এখানেই অজ্ঞান হয়ে যাবে। আরিয়ানের কথায় শব্দ করে হেসে ওঠে ওর মামি। মায়া ভ্রুকুসকে তার দিকে তাকায়। সে একটু ভীতু দেখে আরিয়ান এমনি তার মজা নিল, শুধু মামির সামনে আসে দেখে কিছু বলল না, তবে নিজের কথাগুলো তুলে রাখলো, যখন একা পাবে তখন আচ্ছা মতো বকবে। আরিয়ান কাছে এসে দাঁড়ায়, তার হাত টুকরো এক টুকরো আপেল কাটা প্লেট। সে যেন মায়ের পাশে বসে, গায়ের কম্বল ঠিক করে দিয়ে মায়ের মুখের সামনে আপেলের টুকরো ধরে। মায়া মুখ খুলে না। আরিয়ান তার ঠোঁট ঠেকিয়ে ধরতেই কোনো কথা না বলে সেটা মুখে তুলে নেয় মায়া। মামি নিঃশব্দে হাসল। আরিয়ান কখনো নিজেরাও এত খেয়াল রাখেনি। মায়াকে খাওয়াতেই মামির সাথে কথা বলছিল আরিয়ান। ইতিমধ্যে মামাও এসে পড়ছে তাদের রুমে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, বাইরে গাড়ি হর্ন শোনা যাচ্ছে। তন্ময়েরা এসে পড়ছে হয়তো। মামা মামি চলে গিয়েছে একটু আগে। কাল দুপুরে ইতি তন্ময়ের বিয়ে পড়ানো হবে, তখন আবার আসবেন তারা। আরিয়ান মানা করা সত্ত্বেও নিচে নেমে মায়া তন্ময়ের বাবা মার সাথে দেখা করার জন্য। আরিয়ানের হাত ধরে নিচে নামে মায়া। তন্ময়ের বাবা মা সোফায় বসে আছে, এদের পাশে ইতি তন্ময়। সামনে যেয়ে এক পরিচয় করিয়ে দেয় আরিয়ান। তন্ময়ের মা দেতকিলে হেসে পড়ে, তোমার বউ তো বহুত সুন্দরী বাবা, শুনলাম পোয়াতি হইছে। মায়া একটু বেসামালভাবে তাকায়। আরিয়ান হেসে বলে, জি, আজকে জেনেছি আমরা। পরের দিন বেশ ভালোভাবে ইতি তন্ময়ের বিয়ে হয়ে যায়। পবিত্র এই বন্ধনটা আবদ্ধ হয়ে যায় তারা। বিয়ে শেষে মায়া শুভেচ্ছা জানাতেই তন্ময় লাজুক হেসে বলে, ধন্যবাদ ম্যাম। চট করে একটা বিষয় মাথায় খেলে যায় মায়ার। ভরুকুসকে সে বলে, আপনি আমাকে এখনো ম্যাম বলেন কেন? মায়া এমন একটা প্রশ্ন থতমতে খেয়ে যায়। তন্ময় শূন্য মস্তিষ্কে বলে, জি ম্যাম, বুঝলাম না। আরিয়ান দাঁড়িয়ে আছে মায়ার পাশেই, অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। তাদের কথোপকথনে কান থেকে ফোনটা নামিয়ে সে বলে, ভাবি ডাকবি ওকে, এটাই বলতে চাচ্ছে। আরিয়ানের কথার সাথে তাল মিলিয়ে মায়া বলে, জি জি, ভাবি ডাকবেন। আচ্ছা ম্যাম, ভাবি ডাকবো। মায়ার তীক্ষ্ণ চাহনে নিক্ষেপ করতেই তন্ময় বোকা এসে বলে, একটু তো সময় লাগবেই ম্যাম, সরি ভাবি। আর এতে তুমিও আপু বলবা আমাকে, ম্যাম ম্যাম আর চলবে না। এতে সম্মতিসূচক মাথা নাড়াই। তার খুব খুশির দিন আজকে। এখানকার মানুষগুলো কত ভালো, যদি সবাই এমন হতো তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। অথচ রাশেদ চৌধুরীর মতো কিছু নিকৃষ্ট মানুষগুলোর জন্য তার বাবা মাকে হারিয়ে ফেলেছে সে, নয়তো এমন দিনে তারাও সাথে থাকতো। কেটে গেছে আরও 3 মাস। 4.5 মাস চলেছে মায়ার। পেট ফুলে বেশ অনেকটা, হাঁটতে চলতে একটু অসুবিধা হয়। এখন আর 3 পিস বানানো পড়ে না মায়া, সবসময় ঢিলেঢালা ফ্রক পরে থাকে। আরিয়ান যতটা পারে তাকে সময় দেয়। তাড়াতাড়ি অফিস থেকে ফিরে ছুটি ছাড়াও মাঝে মধ্যে যায় না। রাত বিরাত উঠে পা ভাঁজ করে সোজা হয়ে বসে আছে মায়া। ঘুম আসছে না তার। নির্ঘুম চোখ দুটোই কোনো ক্লান্তি নেই। তার কোলের উপর এক হাত রেখে উবু হয়ে শুয়ে আছে আরিয়ান। ফর্সার সাথে পিঠ তার চোখের সামনে মায়া হাত দিয়ে ঝাঁকায়, তপ্ত কণ্ঠে বলে, উঠেন না, আমার ঘুম আসছে না। আরিয়ান নিভিনিভু চোখে তাকায়, তারপর আবারও চোখ বন্ধ করে জড়ানো কণ্ঠে বলে, মায়া জান আমার, সে চোখ বন্ধ কর, ঘুম চলে আসবে। তারপর বিড়বিড় করে কি যেন বলল, মায়া বুঝতে পারল না। ছোট্ট একটা শ্বাস ছাড়ে মায়া। 1 সপ্তাহ যাবৎ রাতে ঘুম আসে না তার। রোজই তার সাথে সারা রাত জেগে থাকে আরিয়ান, গল্প করে ঘুমিয়ে আনার চেষ্টা করে। সারাদিন পরে পরে ঘুমালেও রাতের বেলা নিশাচর পাখির মতো জেগে থাকে সে। ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল আরিয়ান, বলছে এটা খুব স্বাভাবিক, এই সময় অনেকের এমন হয়।
এইসব ভাবতেই পাশ থেকে উঠে বসে আরিয়ান। এক হাতে চোখ কষলে আর এক হাতে মায়াকে বুকে টেনে নেয়। মায়ের ঠোঁটের কোণে মলিন হাসি, দু হাতে আরিয়ানের পিঠ জড়িয়ে ম্লান কণ্ঠে বলে সে। আপনাকে খুব বিরক্ত করি তাই না? আরিয়ান গভীর কণ্ঠে বলে, ফালতু পেঁচাল পেরো না, ঘুমানোর চেষ্টা করো। এত রাত জেগে থাকলে এমনিই শরীর খারাপ করবে। মায়া জবাব দেয় না। খানিক বাদে আরিয়ান আবারও জিজ্ঞেস করে, ক্ষুধা পেয়েছে? কিছু খাবে মায়া? মায়ের উত্তর না পেয়ে তার চোখ মুখ হাত বোলায় আরিয়ান। চোখের পাতা বন্ধ, ঘুমিয়ে গেছে মেয়েটা। খুব সাবধানে মায়াকে বালিশে শুয়ে দিল সে। আজকাল মেয়েটাকে ধরতেও কেমন একটা আদর আদর পায়। স্বাস্থ্য হয়েছে একটু, গুলুমুলু লাগে, আবার ভয়ও করে। সবসময় থেকে আলতো হাতে ছোঁয়া স্পর্শ করে আরিয়ান, মনে হয় শক্ত করে ধরলে ব্যথা পেয়ে যাবে। আরিয়ানের বুকে যেয়ে পেটের মাঝখানে চুমু খায়, বিড়বিড় করে বলে, নিজে একটা বাচ্চা, তার নাকি বাচ্চা হবে। এই সময় নাকি চুলের গ্রোথ হয় বেশি, আর সেক্ষেত্রে মায়ের মনে হয় একটু বেশি। আগের কোমরের অনেকটা উপর পর্যন্ত ছিল চুল, আর 3 মাস এখন সেটা হয়েছে হাঁটুর কাছাকাছি। সকাল সকাল আওলা ঝাওলা চুল নিয়ে বসে আছে মায়া। একটু আগে তার ধারে ধারে ওয়াশরুম নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে আরিয়ান। অতঃপর তাকে বিছানায় বসিয়ে নিজে গিয়েছে ফ্রেশ হতে। সকালবেলা শরীরটা একটু খারাপই থাকে মায়ার, মাঝে মধ্যে খালি পেটেও বমি হয়, ঘুম থেকে উঠলে মাথা ঘোরায়, আর কত শত সমস্যা। আরিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়াকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? আপনাকে কতদিন বললাম চুলগুলো কেটে আসি, এত বড় চুল সামলানো যায়? আরিয়ানের হাতে চিরুনি নাই। মায়ের পিছনে গিয়ে চুলের জট ছাড়াতে বলে, তোমাকে সামলাতে বলেছে কে? মায়ের মুখের উপর উঁচিয়ে আরিয়ানের দিকে তাকায়। তার মাথার উপর বেশিরভাগ ঠেকে আছে আরিয়ানের পেটে। বাচ্চার মতো করে উল্টে সে বলে, কেটে ছোট করলে কি সমস্যা? আরিয়ান আঙুল দিয়ে তার ঠোঁট ঠিক করে মাথা সোজা করে নিয়ে বলে, অনেক সমস্যা। কেন চুল কাটাকাটি চলবে না? আপনারও তো কষ্ট হয়। ততক্ষণে চুলের জট ছাড়িয়ে নিয়েছে আরিয়ান। হালকা করে বেনি করে দিয়ে চিরুনি পাশের টেবিলে রাখে আরিয়ান। মায়ের পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ানো মাত্রই তখনই হুট করে তার ঠোঁটের মেলায় আরিয়ান। মায়া জমে আছে। আরিয়ান বেশ কিছুক্ষণ ঠোঁটের স্বাদ নিয়ে তাকে ছাড়ে। লজ্জায় মাথা নিচে করে রাখে মায়া। আরিয়ান তার গাল ধরে গলার পাশে হাত রাখে। বুড়ো আঙুল দিয়ে লজ্জায় লাল হওয়ায় গাল দুটো স্লাইড করতে করতে বলে, গোটা তুমিটাকেই যখন সামলাচ্ছি তখন তোমার চুলগুলো সামলানো কঠিন কিছু না আমার জন্য। এই চুলগুলো আমার ভীষণ প্রিয় মায়াবতী, ভীষণ প্রিয়। মায়ার পেটে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়েছে। 4.5 মাসে সাধারণত এত বড় দেখায় না পেট। মায়াকে দেখে মনে হচ্ছে সে 6-7 মাসের গর্ভবতী। আরিয়ান বেশ চিন্তিত এই ব্যাপারে। ভাবতে অফিসের কাজে মন দিতে পারছিল না। তাই বিকেলে ফিরে এসে মায়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছে সে। সিটে বসলে মায়ের পেট প্রায় সামনে ঠেকে যায়। চুল সেই সকালের বেনিই করা, শুধু পরনের জামাটা আসার আগে চেঞ্জ করে দিয়েছে আরিয়ান। মায়া জানালার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখে মুখে ঘুম ভাব। তবে ঘুমায়নি সে, সজাগ আছে। আর চোখে কয়েক মিনিট পর পর আরিয়ানকে দেখছে। আরিয়ান কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্টই দেখতে পারছে তার। আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো সুস্থই আছি। সেটাই তো আমি জানি, তবুও তোমার জন্য চিন্তাটা মাথা থেকে সরতে পারছে না মায়া। তোমার জন্য কথাটা বুঝতে একটু সময় লাগে মায়ার। যখন বুঝে আরিয়ান মায়ার আর বাচ্চার কথা বলছে, খিলকি করে হেসে ওঠে সে। হাসতে বলে, আপনার বাচ্চা মনে হয় আপনার মতোই পালোয়ান টাইপের, এই জন্যই তাড়াতাড়ি বড় হচ্ছে। আমি পালোয়ান টাইপের? অবশ্যই, আমার পুচকে সাইজের তুলনায় আপনাকে পালোয়ানই মনে হয়। এত চিন্তার মাঝেও আরিয়ান হাসে। কি যে বলে মায়া। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে, মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে ডাক্তার মিতালি। সামনে মায়াকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আরিয়ান। এই 4 মাসে তার মাঝে একটা দৃঢ় বন্ধন সৃষ্টি হয়েছে। আরিয়ানের সময় অসময় তাকে ফোন করে, মায়ের বিভিন্ন সমস্যার কথা জানায়। ডাক্তার মিতালি মুগ্ধ না হয়ে পারে না, কেউ কাউকে এতটা ভালোবাসে কি করে। আল্ট্রাসোনো রিপোর্ট টেবিলের উপর রাখে ডাক্তার মিতালি মৃদু হেসে বলে, মর্নিং সিকনেসের ব্যাপারে শুনেই আমার সন্দেহ হয়েছিল, তবুও কনফার্ম না হওয়ায় আমি বলিনি, কিন্তু রিপোর্ট স্পষ্ট বোঝা যাচ্ছে ইউ গাইস গোয়িং টু বি প্যারেন্টস আফটার টুইন্স। আকাশ থমথমে, বৃষ্টির হাওয়ার আগাম আভাসের আনাগোনা আকাশ জুড়ে। বার কয়েক গুড়ুম শব্দও কানে এসছে। ঠান্ডা হাওয়া বইছে। হাসপাতালের করিডোর ধরে মায়াকে এক হাতে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরিয়ান। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে। বাতাসে মায়ার ওড়না আঁচল দিয়ে টানা ঘোমটা পড়ে গেছে। কপালের দিকে কিছু চুল বেরিয়ে পড়ছে। ঠোঁটগুলো শুকনো, ঘন পাপড়িগুলো দিয়ে বার কয়েক পলক ফেলেছে সে। আর একটু থেমে মায়ের ঘোমটা উঠিয়ে দেয়। আর আজকাল খুব ভয় লাগে। বাইরে আসলে মনে হয় সব নজর লেগে যাবে মায়ার।
যদিও এই বিষয়গুলো একেবারে অযৌক্তিক অহেতুক। আরিয়ান জানে, তারপরও অবচেতন মন মানতে চায় না। ছোট্ট একটা শ্বাস ফেলে একবার আকাশের দিকে তাকায় আরিয়ান। মনে মনে ভাবে যত দ্রুতই সম্ভব বাসায় পৌঁছাতে হবে। বজ্রপাতের শব্দে বেশ ভয় পায় মেয়েটা। কয়েকদিন আগে বজ্রপাতের শব্দে সারা রাত তাকে জাপটে ধরে বসছিল, এক বিন্দু ঘুমায়নি। এখন গাড়িতে থাকা অবস্থাতেই যদি বিদ্যুৎ চমকায় তবে মায়াকে সামলানো কঠিন হয়ে যাবে। ভাবনার মাঝেই হঠাৎই থমকে দাঁড়ায় মায়া। হাঁপাতে হাঁপাতে বলে, একটু দাঁড়ান, অস্থির লাগছে। আরিয়ান থামে। একটু দূরে বসার সিট আছে। মায়ার মাথাটা বুকের সাথে লেপ্টে নিয়ে বলে, বসবে? না, বসলে আবার উঠতে কষ্ট হবে। আরিয়ান সস্নেহে তার পিঠে হাত বুলিয়ে দেয়। মায়ের কষ্ট সে নিতে পারে না, একদমই পারে না। হাসপাতালে কত মানুষ, যে যার মনে ধ্যানে আছে, সবাই ব্যস্ত সবার আপনজন নিয়ে। হঠাৎই একজন কোলাহল ছেড়ে যায় হাসপাতালে। একটু দূরে গিয়ে গেট, তার সেখানে দাঁড়িয়ে আছে। সেখান থেকেই দেখা যাচ্ছে কয়েকজন ওয়ার্ড বয় মিলে দ্রুত স্ট্রেচার নিয়ে এগিয়ে এসেছে পিছন থেকে। আরিয়ান মায়াকে একটু সরে দাঁড়ায়। গেট দিয়ে একজন ভদ্রলোক ঢুকছেন, তার শার্টে হালকা রক্ত, কোলের সন্তান সম্ভাবনা বউ, মহিলা অচেতন। একটু খেয়াল করলে আরিয়ান লক্ষ্য করলো মহিলার পেছনের সাইডে জামা রক্ত ভিজে গেছে। সাথে সাথে মায়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল আরিয়ান। রক্ত দেখলে আবার প্যানিক হয়ে যাবে মেয়েটা। ভদ্রলোক তার বউকে স্ট্রেচারে শুয়ে দিল। তাকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হলো। নার্সরা বারবার রক্ত ম্যানেজ করার কথা বলছে। ভদ্রলোকের চেহারা উন্মাদের মতন অবস্থা, কোন দিকে কি করবে বুঝতে পারছে না সে। মহিলাকে নিয়ে গেল, মায়াকে ছেড়ে দেয় আরিয়ান। তার বুকের সাথে মুখ তুলে নেয় মায়া। ভদ্রলোকের দিকে তাকিয়ে সরল মনে আরিয়ানকে বলে, আপনি রক্ত ম্যানেজ করে দিন না ওনাকে। আরিয়ান এক পলক তাকায় মায়ার দিকে, পরক্ষণে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দেখছি তোমার অস্থিরতা কমেছে, গাড়িতে গিয়ে বসাই, তারপর দেখি কি করা যায়। চলুন। খুব সাবধানে মায়াকে গাড়িতে বসায় আরিয়ান। দায়িত্ব এখন আরও বেশি। আগে ছিল 2 জন, এখন তা বেড়েছে 3 জন। এদিকে তার দুটো বাচ্চা হওয়ার অগাধ খুশিতে, আর একদিকে মায়ের জন্য দুশ্চিন্তা। সব মিলে এক মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছে আরিয়ান। গাড়ি গেট লাগিয়ে আবারও ভেতরে যায় আরিয়ান। আধা ঘন্টার মধ্যে লোকটা বইয়ের জন্য রক্ত ম্যানেজ করে নিয়ে তার হাতে বেশ কিছু টাকা দিয়ে ফিরে আসে। এরই মধ্যে অবশ্য 3-4 বার এসে মায়াকে দেখে গিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আরিয়ান দ্রুত যেয়ে গাড়িতে বসে। মায়ের চোখ বন্ধ করে আছে, ঘুমিয়ে পড়েছে হয়তো। মাথাটা জানালার সাথে ঠেকানো, আরিয়ান ঠোঁট এলিয়ে হাসে। মেয়েটির সৌন্দর্য কি দিন দিন বেড়েই চলেছে। মায়া অতিরিক্ত রূপবতী, অন্তত তার চোখে দেখা সবচেয়ে সুন্দরী আদুরি মায়াবিনী রমণী। গাড়ি স্টার্ট দিতেই নড়ে চলে ওঠে মায়া। ঘুমের মাঝে মাথা কাত করতে আরিয়ান তার ঠিক করে নিজের হাতে বাহুতে রাখে। এক হাত ধরে রেখেছে, আর এক হাতে গাড়ি ড্রাইভ করে। এখন শক্তিতে শান্তিতে ঘুমাচ্ছে, আবার মাঝরাতে জেগে উঠবে বলে। আমার ঘুম আসছে না, চলো গল্প করি। বৃষ্টিতে ভিজে আছে বাগান। জ্যাক আর জেনিকে ভেতরে নিয়ে আসা হয়েছে। আরিয়ান মায়ের পিছু পিছু ওরাও ঢুকেছে রুমে। আরিয়ান বারণ করেনি, মায়ের খুব আদরের এরা দুইজনেই। সে অফিসে গেলে ঘুম ব্যতীত প্রায়শই তাদের মাঝেই খেলা করে মায়া। মায়া ফিরতে ইতে এসে পড়ছে। আরিয়ান গেছে শাওয়ার নিতে। মায়ের সাথে ইতি আছে। অনেকক্ষণের জন্য মায়াকে একা রুমে রেখে সাধারণত কোথাও যায় না আরিয়ান। ফ্লোরে কার্পেটের উপর দিয়ে হাত পা ছোড়াছুড়ি করছে জ্যাক আর জেলি। ইতিমধ্যে মুখ চওড়া হাসি। টুইন্স বেবি হয়তো খবরটা শুনতেই খুশিতে মনটা লাফাচ্ছে তার। 2টা বাচ্চা একসাথে সারা বাড়ি দৌড়াবে, কি সুন্দরী বা লাগবে দৃশ্যটা। ত্রিং করা কণ্ঠেই সে বলে, আচ্ছা আপু, ওরা যদি দেখতে একরকমই হয় তবে ওদের আলাদা করবেন কি করে? মায়া শব্দ করে আসে, খানিকটা চিন্তা করে বলে, জানি না ইতি, আগে আসুক তারপর ভেবে দেখব। তন্ময় ভাইয়া কখন আসবেন? বলো তো, ঘন্টাখানেক লাগবে। ওর কথাবার্তা ঠিক নেই। দেখা যাবে 3 ঘন্টা লেট করে বলবে রাস্তায় জ্যাম ছিল। তবে আজকে মনে হয় না দেরি হবে। টুইন্সদের কথা শুনেছে তো, দৌড়ে চলে আসবে। মায়া আবারও খিলখিল করে হাসে। তন্ময়ও কম পাগলামো করেনি। মায়া এটা ওটা এনে দেয়। আরিয়ান আইসক্রিম, কেক এসব খেতে মানা করলেও মায়া খেতে চাইলে তন্ময় এনে দেয়। আরিয়ান সাথে ঝগড়া করেও হলেও এনে দেয়। এবারে মায়া যেতে তার রাত 10টা বাজে মায়াকে নিয়ে আরিয়ানের অফিসে চলে গেছে। আরিয়ান ফিরতে দেরি করছিল বলে মায়া জেদ করছিল তার অফিসে যাবে। তখন তার সাথে না পেরে তখন মায়াকে নিয়ে বেরিয়ে গেছিল তন্ময়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে মায়া। 7 মাসের ভরা পেট তার, একটু মোটা হয়ে গেছে। মামা একটা ভাব শরীরটা খুব ভারী ভারী লাগছে ইদানিং। পেটে আলতো করে হাত বোলায় সে। হঠাৎই ভাবনায় আসে তাকে কি খুব বাজে দেখায়। একবার আরিয়ানের দিকে তাকায় সে। পাশের সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল আরিয়ান। আজকে অফিসে যেতে পারেনি। সকালবেলা তার শরীরটা খারাপ হয়ে গেছিল। খাওয়ার রুচিতে কোনো সমস্যা হয়নি মায়ার। কোনো রকম গন্ধও লাগে না, সবই খেতে পারে, বরং তুলনায় অনেক বেশি খাবার খায়।
দুইজন বাচ্চার পেট ক্ষুধা তো বেশি লাগবেই। সকালে নাস্তার পর 3 বেলা বমি হয়েছে তার, যা খাচ্ছিল তাই বমি করে দিচ্ছিল। ডাক্তারকে বলে আরিয়ানের ওষুধ খাওয়ানোর পর কিছুটা ভালো লাগছে এখন। আয়নার সামনে মায়ের এমন ঘোরাফেরার হতাশ চোখের চাহনি দেখেই আরিয়ান মায়ের মনের কথাটা বুঝতে পারে। ডাক্তার মিতালি বলেছিল এই সময় মেয়েটি নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভোগে। মায়াও হয়তো সেরকম কিছু ভাবছে। আরিয়ান ল্যাপটপটা বন্ধ করে উঠে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, গালে গাল ঘষতে ঘষতে বলে, মায়াবতী, তোমার কি মনে হচ্ছে তোমার একটু কম সুন্দর হওয়ার দরকার ছিল? ফালতু কথা বলবেন না। আমি জানি আপনি আমাকে খুশি করার জন্য বলছেন। এমনটা কেন মনে হলো? মায়া এবার আরিয়ানের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল। আমি খুব মোটা হয়ে গেছি, তাই না? আরিয়ান ছোট্ট করে তার গাল ঠোঁট ছুঁয়ে বলে, তুমি মোটা হনি, গুলুমুল হয়েছ। আমার গুলুমুলু মায়াবতী। আমি কি ভাবছি জানো? মায়া উৎসুক কণ্ঠে বলে, কি ভাবছেন? ভাবছি তোমার সবসময় প্রেগনেন্ট বানিয়েই রাখবো, যেন তুমি সবসময় গুলুমুলু থাকো। কেমন আইডিয়া? মায়া ঝামটা মেরে তাকে সরাই, চোখ মুখ কুঁচকে বলে। ছি, কিসব বলেন এগুলা? রাতের বেলা ঘুম ভেঙেছে আরিয়ানের। পাশ থেকে ফোনটা নিয়ে রাত দেখে 2:42। তার এক হাতে মায়ের পেটের উপর রাখা, সোজা হয়ে ঘুমাচ্ছে মায়া। রোজ মাঝরাতে এমন সময় মায়ের ঘুম ভাঙে, ক্ষুধা লেগে অথবা ঘুম আসে না। কেন এমনটা কারণ হলেও ঘুম থেকে উঠে সে, তাই আরিয়ান অভ্যাস হয়ে গেছে এই সময় ঘুম থেকে ওঠার। কিন্তু আজকে মায়া উঠল না কেন? আরিয়ান হাই তুলতে তুলতে উঠে বসে। পাশের ল্যাম্প লাইটটা জ্বালাতেই ঘর অনেকটা আলোকিত হয়ে যায়। ঝুঁকে গিয়ে মায়ের কপালে চুমু খায় সে। মায়া খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে। ভোর কুচকে আসে আরিয়ানের, বার দুয়েক গালে হালকা করে থাপড় দেয়। মায়ার কোনো হেলদোল নেই, মুখটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে আরিয়ানের। কাপা কোকাল সে দ্রুত রাখে। মায়া, মায়া ওঠো। মায়াবতী, ক্ষুধা লাগেনি মায়া? শরীর খারাপ লাগছে? তার কোনো কথা বেরোয় না, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মায়া অচেতন। ঘুমের মাঝে মেয়েটা অচেতন হলো কি করে? আরিয়ান দ্রুত নিজের গায়ের কম্বল সরায়। জোরে সরানো মায়ের গা থেকে কম্বল সরায় বিছানার দিকে তাকাতে আটকে ওঠে আরিয়ান। সাদা চাদরে লাল রক্ত লেগে আছে, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। মায়ের গা থেকে সম্পূর্ণ কম্বল সরিয়ে তাকে একটু কাত করতে নজর আসে মায়ের পেছনের সাইডে রক্তে ভিজে গেছে খানিকটা। নিশুতি রাতের কান্নাগুলো আটকে আছে। মাঝে রাত্রে নিস্তব্ধতা চিরে আরিয়ানের বুকের ভেতর চলছে বিধ্বংসী ঝড়। শ্বাস নেওয়ার শ্বাসটুকু পাচ্ছে না সে, বদ্ধ লাগছে। নিজের সাথে নিজেকে সামলে নেওয়ার নিরন্তর যুদ্ধ করছে। রাতের আধারে কেটে ধীরে ধীরে দিনের আলোয় উঁকি দিচ্ছে গহীন আকাশে। এই ভোরবেলায় ডাক্তার মিতালিকে ফোন করায় ছুটে এসেছেন তিনি। হাসপাতালে এখনও কোনো ডাক্তার নেই বিধায় সেখানে নিয়ে যাওয়াটা বোকামি ছাড়া কিছুই না। ইতিহার ডাক্তার মিতালি প্রায় 1 ঘন্টা যাবৎ রুমের ভেতরে আছেন। রুমের বাইরে রেলিংয়ে হেলান দিয়ে মাথা ঠুকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার পাশেই তন্ময়। বেশ অনেকক্ষণে নিরাপত্তা ভেঙে তন্ময় বলল, ভাবির ব্লিডিং তো থেমে গেছে ভাই, টেনশন নিয়েন না। ভাবি আর বাচ্চারা 3জনই সুস্থ থাকবে দেখেন। আরিয়ান অস্বচ্ছ চোখে একবার তাকিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে বলল, মেয়েটা আমার পাশেই ঘুমিয়েছিল, অথচ ওর ব্লিডিং হচ্ছে আমি খেয়ালই করলাম না। দোষটা তো আমারই। তন্ময় দীর্ঘশ্বাস ছাড়ে। আরিয়ান বোঝানোর তার পক্ষে অসম্ভব, যদিও তার নিজের মাথা ঘুরছে। আরিয়ান ডাকার পর মায়ের রক্ত দেখে নিজেও প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। সম্পর্কে মায়া তার ভাবি হলেও বয়সে তার থেকে খুব ছোট। ভাবি সে যেমন সম্মান করে তেমনি ছোট বোনের মতনই তাকে খুব স্নেহ করে তন্ময়। তার ভাবনার মাঝেই গেট খুলে বেরিয়ে আসে ডাক্তার মিতালি। তার ক্লান্ত চেহারায় তৃপ্তি হাসি ফুটিয়ে আরিয়ানকে বলে, আপনার স্ত্রী সুস্থ আছেন, বাচ্চাদের হার্টবিটও ঠিক আছে। মূলত যত দেখা গেছে ততটা রক্ত বের হয়নি। সুতোর কাপড় রক্তে ভিজে পড়িয়েছিল, তারপর উনি সাদা জামা পরেছিলেন, তাই মনে হচ্ছিল অনেক ব্লাড, কিন্তু আসলে অতটা ব্লিডিং হয়নি। আর এটা স্বাভাবিক। আপনাকে বললাম না, ব্লিডিং হওয়ার মানেই মিসক্যারেজ না। আপনার স্ত্রীর বয়স একটু কম, ফার্স্ট টাইম প্রেগনেন্সি, টুইন্স বেবি, আর এমনিতেই উনি একটু নাজুক আদুরে প্রকৃতির। ইমিউনিটি সিস্টেম একটু লো। একটু ব্লিডিং হয়ে যদি আমরা ধারণা এটা ব্যর্থহীন। ব্লিডিংও দেখিনি, উনি ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে গেছেন। আরিয়ান স্বস্তির হাসি হাসে। এতক্ষণ বুকের উপর চেপে থাকা পাথরটা নেমে যায়। রক্তটা বের হলো। ডক্টর, ওর কিছু হবে না তো? আশা করছি কিছু হবে না। 7 মাসে যদিও ব্লিডিং হয় না, তবুও ওনার হয়েছে, সমস্যা নেই। এভরি প্রেগনেন্সি ইজ ডিফারেন্ট। উনি সুস্থ আছেন, এটাতেই খুশি। আমি মেডিসিন লিখে দিয়েছি, কাল থেকে টাইমলি খাওয়াবেন। এখন স্যালাইন চলছে, দুর্বলতা কেটে যাবে। আর আগামী 3 মাসে ওনাকে বেশি বেশি লাফালাফি করতে দেবেন না, বেড রেস্টে থাকবে, এটাই বেটার হবে। আচ্ছা ডাক্তার, আমি খেয়াল রাখবো। আপনি আজকে রাতটা গেস্ট রুমে থেকে যান, সকালে বাসায় পৌঁছে দিবেন।
ডাক্তার মিতালি হাসেন, আরিয়ানের দিকে তাকিয়ে বলেন, সরি বাট আমি থাকতে পারবো না, আমার মেয়েটা বাসায় একা, আমার ফিরতে হবে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আরিয়ান তার জোর করে না। ডাক্তার মিতালির স্বামী নেই সে জানে, 5 বছর একটা মেয়ে আছে, তার সাথে আরিয়ান 2-4 বার দেখা হয়েছে, বেশ মিষ্টি মেয়েটা। তার কারণে বাচ্চা মেয়েটা বাসায় মাঝে মধ্যে একা রেখে চলে আসে ডাক্তার মিতালি। ভাবতে মনটা একটু খারাপ হয়ে গেল। ধীর পায়ে রুমে প্রবেশ করলো আরিয়ান। খাটে হেলান দিয়ে বসে আছে মায়া। কেউ আসার শব্দে চোখ মেরে তাকালো সে। আরিয়ানকে দেখে সে দুর্বল গলায় বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সব সময় আমার কাছে কাছে থাকবেন, আপনাকে ছাড়া আমার ভয় করে। আরিয়ান দরজা আটকে মায়ার কাছে এসে বসে। মায়া ক্ষীণ হেসে ক্যামেরা লাগানো কাপা কাপা হাতটা আরিয়ানের হাতের উপর রাখে। আরিয়ান হুট করে ঝুঁকে মায়াকে নিজের সাথে লেপ্টে নেয়। তার এক হাত মায়াকে কোমরে, আর এক হাত মায়ের ঘাড়ের পিছনে। কয়েক মুহূর্ত মাথায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে সে। মায়ের গাল, গলা, ঠোঁট স্পর্শ করে আরিয়ান তীব্র ভালোবাসার স্পর্শ। ভালোবাসার ঝড় থেমে যেতেই তার ঘাড়ে মুখ গুজে রাখে আরিয়ান। দ্বিতীয়বারের মতন মায়া তার ঘাড়ের চোখের জলের অস্তিত্ব টের পায়। আলতো করে আরিয়ানের পিঠে হাত রেখেই সে বলে, কাঁদছেন কেন? উত্তরে আরিয়ান আরও 2 বার তার ঘাড়ের ঠোঁট ছুঁয়ে ভেজা কণ্ঠে বলে, মায়াবতী তুমি। আমি ঠিক আছি, বাচ্চারাও সুস্থ আছে, আপনি শান্ত হন। আরিয়ান আরও বেশ কিছুক্ষণ মায়াকে জড়িয়ে ধরে ছেড়ে দেয়। চোখ লাল হয়ে আছে তার, ঠোঁটগুলো রক্তিম। স্যালাইন শেষ হলে মায়ের কেনাটা খুলে দিয়ে তাকে শুয়ে দেয় আরিয়ান। ঘরের লাইটটা নিভিয়ে নিজেও তার পাশে শুয়ে আছে, মাথায় হাত রাখে। মায়া তখনও সজাগ। ঘরের হালকা আলোয় আরিয়ানকে দেখা যাচ্ছে। মায়া তার মাথায় রাখা হাতটা নিজের 2 হাতে চেপে বুকের মাঝখানটায় নিয়ে বলে, জানেন জানেন বাবাও না আমাকে খুব ভালোবাসতো, আপনার মতোই পাগলামি করত। আমার কিছু হলে অস্থির হয়ে উঠত। আমি শান্ত হতে বললেও শান্ত হতো না। এত কঠিন মানুষটাও কেঁদে দিত, ঠিক আপনার মতোই। কিন্তু দেখেন, সে আমাকে ছেড়ে চলে গেল। আচ্ছা, আপনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? আজে বাজে কথা না বলে ঘুমাও মায়া, তুমি না ঘুমালে বাচ্চারাও ঘুমাতে পারে না। বিষণ্ণতার মাঝে ফিক করে হেসে দেয় মায়া, হাসিমাখা কণ্ঠে বলে, এটা কে বললো আপনাকে? আমার মনে হয় ওদের তো এখনো চোখ ফুটেনি, আপনি যে কিসব বলেন। ওই দিন ডাক্তার বলল না, তুমি যা খাও ওরাও তাই খায়, তাই ভাবলাম তুমি ঘুমালে ওরা ঘুমায়, তুমি কাঁদলে ওরা কাঁদে, তুমি ব্যথা পেলে ওরাও ব্যথা পায়, তুমি হাসলে ওরাও হাসে। হয়েছে, চুপ করেন। এখন আপনি আর কথা বললে আমি অজ্ঞান হয়ে যাব। আরিয়ান বোকা হাসে। দুটো বাচ্চার বাবা হবে, অথচ দিন দিন এত বোকা হয়ে যাচ্ছে সে। বাগানের নরম ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে আছে মায়া। মুখে নজর কাড়া হাসি নিয়ে খেয়াল চলছে জ্যাক আর জেনির সাথে। ঘাসের মাঝখানে বসার জায়গায় আছে আরিয়ান, সেখানেই বসে আছে, কিন্তু মায়া বসেনি। তার ওই রকম পা ঝোলানো বসতে তার কষ্ট হয়। অনেক বাকবিতণ্ডার পর আরিয়ান তাকে বাগানে এনেছে, নয়তো এই 3 মাস যাবৎ তাকে একদম ঘোরাফেরা করতে দেয় না আরিয়ান, দিলেও সবসময় নিজেই সাথে থাকে। আরিয়ান ফোন চালাচ্ছে, সেই সময় তন্ময় আসে। মায়াকে বাগানে বসে থাকতে দেখে মুখে চওড়া হাসি ফুটে ওঠে তার। দ্রুত পায়ে এগিয়ে যেয়ে পকেটের হাতটা দিয়ে একটা চওড়া চকলেটের প্যাকেটে মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, ভাবি নেন, চকলেট খান। মায়া মিষ্টি করে তন্ময়ের হাত থেকে চকলেটটা নিতে আরিয়ান গভীর কণ্ঠে বলে, তুই ওকে চকলেট কেন দিস তন্ময়? সারাদিন খালি খাবারের বদলে চকলেট চকলেট আর তুই ওকে এনে দিস। আরিয়ানের কথায় চোখে রক্তিম তাকায় মায়া। ততক্ষণে ঠোঁটের চারপাশে ভরিতে চকলেট খেতে শুরু করছে সে। খেতে খেতে সে বলে, আপনার কি সমস্যা? মায়া এমন বাচ্চা বাচ্চা চাহনি দেখে না চাইতেও হেসে দেয় আরিয়ান, বলে, আচ্ছা খাও। তন্ময় পকেট থেকে আরেকটা চকলেট বের করে দিয়ে মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, ওটা শেষ হলে এটা খেন। আপনারা 3 জন মানুষ, একটা চকলেটে হয় নাকি? আরিয়ান ক্লান্ত দৃষ্টিতে তাকায়। 2 বাচ্চার মা হবে এই মেয়ে, তবুও তার বাচ্চামো স্বভাব চায় না। বকা দিলে এখনও বাচ্চাদের মতনই কেটে দেয়। ডেলিভারির ডেটের আর 1 সপ্তাহ বাকি আছে। 3 দিন পর মায়াকে হাসপাতালে অ্যাডমিট করা হবে। এবার সব ভালোই হলেই হয়। সূর্য ডুবে যাচ্ছে। সারাদিন ছন্নছড়া পাখিগুলো নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছে তাদের ক্লান্তি ডানাগুলো চাপটে। বিকেলের মিষ্টি রোদ কিছুটা এখনও চারদিকে আড়াও ছড়াচ্ছে। সেই ক্ষীণ আলোয় তীর্যক আকারে মায়ের উপর আছড়ে পড়ছে। ঘনকলা চুলগুলোয় সোনালি আভা। ঠোঁটের চারপাশে ভরিয়ে চকলেটের দ্বিতীয় প্যাকেটটা শেষ করছে সে। আরিয়ান তাকে রুমে যেতে বললেও সে জেদ করে যায়নি। একদিন পর বাগানের সে তো তাড়াতাড়ি নাকি সে যাবে না। জ্যাক আর জেনিও অলস ভঙ্গিতে মায়ের পাশেই বসে আছে। এতক্ষণ অবিশ্রামভাবে মায়ের সাথে খেলা করছিল তারা। একবার ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো আরিয়ান। ফোনটা পকেটে ঢুকিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মায়ের চকলেট খাওয়া শেষ, হাতে খালি প্যাকেট হাতে জিজ্ঞেস করলো দৃষ্টিতে আরিয়ানের দিকে চেয়ে আছে সে। আরিয়ান মায়ের গায়ের ওড়নাটা ঠিক করে দিয়ে হাতের ইশারায় একজন বডিগার্ডকে ডাকলো।
লোকটা মাথা নুয়ে সামনে এসে দাঁড়াতেই সে মায়াকে হাত থেকে চকলেটের প্যাকেটগুলো নিয়ে লোকটার হাতে দিয়ে বলল, এগুলো ফেলে দাও আর জ্যাক আর জেনিকে ওদের ঘরে নিয়ে খাবার দাও। দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। লোকটা ওদেরকে নিয়ে চলে যেতেই আরিয়ান পকেট থেকে রুমাল বের করলো। পাশে পানির বোতল থেকে রুমালটা ভিজে আলতো করে মায়ের ঠোঁটের চারপাশে মুছে দিতে দিতে বলল, অনেকক্ষণ থেকেছো বাগানে, এখন রুমে যে চুপচাপ করে ঘুমাবে, ঠিক আছে? মায়ের দুষ্টু আসলো। আরিয়ান ঠোঁট ক্লিন করে রুমালটা সারতেই সে হাতে লেগে থাকা চকলেটগুলো আবারও চারপাশ লাগিয়ে দিল। আরিয়ান রাগে দৃষ্টি নিক্ষেপ করতে সে মিষ্টি এসে মুখ বাড়িয়ে বলল, মুছিয়ে দিন, তারপর তাড়াতাড়ি রুমে চলুন, প্রচুর ঘুম পাচ্ছে। আরিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলল। পুনরায় তার হাত মুখ মুছে দিয়ে দুহাত জড়িয়ে ধরে উঠল মায়াকে। ধীরে ধীরে রুমে নিয়ে বিছানায় বসতে দিলেও আহ বলে মাঝারি আকারে চিৎকার করে উঠে মায়া। আরিয়ান তাকে বসিয়ে দিতে দ্রুত গলায় বলল, কী হলো, পেন উঠছে? মায়া পেটে হাত দিয়ে পরপর আবার চিৎকার করে উঠল। তাতে দাঁত চেপে বলল, আপনার বাচ্চারা আমাকে লাত্তি দিচ্ছে, দুজন একসাথে শুরু করেছে বোধ হয়। ঠোঁটের কোণে স্বস্তির আভা দেখা গেল আরিয়ানের। এই স্বাভাবিক সে জানে তার ভয় পেল না। ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে জামা উঠিয়ে মায়ের পেটে আলতো করে চুমু খেয়ে কান লাগিয়ে সে বলল, আপনারা তো ব্যথা দেন কেন মাকে? বুঝেন আপনার মা যে আপনাদের মতনই বাচ্চা, এত বাচ্চা সে নিতে পারে না। মায়া নিরস ভঙ্গিতে তাকিয়ে বলল, ওরা কি এসব শুনতে পারছে? অবশ্যই শুনতে পারছেন। তুমি শুনতে পারছো মানে ওরাও শুনতে পারছে। আপনার এই যুক্তিটা আহ মুহূর্তে চোখ মুখ চকচক করে উঠল আরিয়ানের। স্পষ্ট পায়ের ছাপ দেখছে মায়ের পেটের, একেবারে ছোট্ট একটা পায়ের স্পষ্ট ছাপ। উজ্জ্বল হেসে সে বলল, মায়াবতী, ওর পায়ের ছাপ দেখেছি আমি, একেবারে স্পষ্ট, ছোট্ট একটা পা। উত্তরে মায়া একটা চওড়া হাসি দিল। এতক্ষণে ব্যথাটা যেন নিমিষেই মিলিয়ে গেল। মায়ের পেটে আবারও চুমুকে আরিয়ান বলে, তাকিয়ে থাকো, আবার লাথি দিলে দেখতে পারবা। কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলেও কিছু দেখতে পাওয়া গেল না। আরিয়ান মুখ এগিয়ে বলল, লাথি দিচ্ছ না কেন তোমরা? মা অপেক্ষা করছে তো, আসতে দিও, নয়তো মা ব্যথা পাবে। সাথে সাথে লাথি দিল একজন। মায়া মুখ দিয়ে আত্মনাদ করতে গিয়েও থেমে গেল, কারণ একবারে সেও পায়ের ছাপটা দেখছে। এবারটা আরও স্পষ্ট। খুশিতে চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল মায়ার। আরিয়ান মুচকে এসে তার চোখ দিয়ে পানি মুছে দিল। দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, এখনই কাঁদছ? আর কদিন পরে ওরা যখন তোমার কোলে থাকবে, এমন সময় আধো আধো স্বরে মা বলে ডাকবে, তখন কি করবে? মায়া আবারও কেঁদে দেয়। আরিয়ানের বুকে মাথা গুঁজে বলে, জানি না। আরিয়ান সস্নেহে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দেয়। এই স্মৃতিময় প্রহরগুলো খুব সুন্দর, খুব বেশিই সুন্দর। ব্যাগ গুছিয়ে নেওয়া হয়েছে। মায়াকে জামাকাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র, যদিও ডেলিভারি ডেট আরও 3 দিন পর, তবুও যাতে কোনো রকম সমস্যা না হয় তাই আগে আগে মায়াকে হাসপাতালে অ্যাডমিট করে দিতে বলছে ডাক্তার মিতালি। মাকে নিয়ে নিচে নেমে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। জ্যাকার যিনি অনবরত চেটে দিচ্ছে মায়াকে। তারাও হয়তো বুঝতে পারছে মায়া কয়েকদিনের জন্য কোথাও যাচ্ছে, তাদের সাথে দেখা হবে না। মায়া হাত উঠাতেই তার আরিয়ানের শরীরের সামনে পা ঠেকিয়ে দু পায়ে দাঁড়িয়ে গেল। মায়ার যেখানে তাকে ঝুঁকে আদর না করতে হয় এই জন্য অন্যথায় হাত বুলিয়ে দিল মায়া। আরিয়ান বলল, এবার যাই, ওদেরকে নিয়ে যা। মায়ের একটু মন খারাপ হলো, সে মুচকে এসে বলল, আচ্ছা নিয়ে যান। তন্ময় বসল ড্রাইভিং সিটে। ইতি বসছে পেছনে মায়া আরিয়ানের সাথে। আরিয়ানের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে রেখেছে মায়া। আধো আধো ঘুম, আধো জাগা সে। কয়েকবারই সে বলেছে তার হালকা পেটে ব্যথা করছে, হাসপাতালে যাচ্ছে, তাই আর ডাক্তার মিতালিকে ফোন দেয়নি। তন্ময় ধীরে ধীরে ড্রাইভ করছে, কোনোরকম ঝাঁকন্তি যেন মায়ের কোনো সমস্যা না হয়। গাড়ি চুপচাপ, মাঝে মধ্যে টুকটাক কথা বলছে তারা। হঠাৎই করে মাথা উঠিয়ে আরিয়ানের বাহু খামচে ধরল মায়া। চোখ মুখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকালো সে। আরিয়ান সোজা হয়ে মায়ের হাতটা নিজের হাতের মুঠায় নিয়ে বলল, মায়া কি হলো? সাথে সাথেই গগন বিদারে চিৎকার করে উঠল মায়া। লেবার পেন উঠছে তার, ব্যথায় চোখ মুখ লাল হয়ে এলো। চোখের পানি ছেড়ে দিয়ে কোনো রকমে সে বলল, ব্যথা হচ্ছে খুব। ঘাবড়ে গেল আরিয়ান। ডেলিভারি ডেট তো 4 দিন পরে, তবে হঠাৎ এখন পেন উঠতে কেন? তন্ময় এবার দ্রুত ড্রাইভ করছে। একটু পরপর জোরে জোরে চিৎকার করে উঠছে মায়া। পেন ছড়িয়ে পড়ছে তার, কাঁপছে সে। আরিয়ান শার্ট ভিজে যাচ্ছে চোখের পানিতে। মায়া কষ্ট দেখে নিজেকে আটকে রাখতে পারছে না আরিয়ান। এলোমেলো লাগছে তার, অনবরত মাথায় হাত বুলিয়ে এসে বলছে, একটু সহ্য করো মায়া, একটু সহ্য করো, এই তো পৌঁছে গেছি। মায়া আবার ঠুকরে কেঁদে উঠল, ঠোঁট কামড়ে বলল, খুব কষ্ট হচ্ছে। আমি কথা বলো না জান, আমরা এসে পড়ছি, কিচ্ছু হবে না তোমার, আমি আসছি। গাড়ি থামালো। আরিয়ান নেমে গেল। মায়া উঠতেই পারছে না। ইতি বেরিয়ে বলল,
আপু উঠতে পারবেন না ভাইয়া? আরিয়ান আর কিছু ভাবলো না, গাড়ির ভেতরে ঝুঁকে গিয়ে মায়াকে পাজর কোড়া করে তুলে বলল, মায়া কষ্ট করে গলাটা ধরো, নয়তো ব্যালেন্স রাখতে পারবে না। মায়া কাতরে কাতরে বলে, আপনি আমাকে কোলে নিতে পারবেন না, আপনার কষ্ট হবে। আরিয়ান এইসব জোরে ধমকে উঠে বলে, ধরো বলছি। মায়া সিক্ত নয়নে তাকে তার গলা জড়িয়ে ধরল। মায়া এত ভার শরীর নিয়েও তাকে কোলে তুলে নিল আরিয়ান। কোনোরকম দৌড়ে ভেতরে নিয়ে যেতে স্ট্রেচার নিয়ে এলো ওয়ার্ড বয়। ডাক্তার মিতালি দৌড়ে এলেন। উনি মায়ার কেবিন ঠিকঠাক করেই তাদের অপেক্ষা করছিলেন। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে সে বলল, ওনার ওয়াটার ব্রেক করছে, ডেলিভারি হবে, দ্রুত ওটিতে শিফট করো, ফাস্ট। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না, আপনার স্ত্রীর কিছু হবে না। মায়াকে দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছে। আরিয়ান তার সাথেই আছে, এক মুহূর্তে একা ছাড়নি। মায়া শক্ত করে তার হাত ধরে রেখেছে। জোরে জোরে চিৎকার দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। হাসপাতালে পরিবেশ ভারী উঠছে। ডাক্তার মিতালি চলে এসছেন। ওড়িতে ঢুকানোর ঠিক আগ মুহূর্তে মায়া আধা আধো কণ্ঠে বলল, মায়া আমি। আরিয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মায়া বলল, আপনাকে ছাড়া আমি ভেতরে যাব না, আমার ভয় লাগে। আমি কিছু জানি না, আপনি আমার সাথেই থাকবেন। বললাম তো আমার ভয় লাগছে। ডাক্তার মিতালি মুহূর্তে তাকালেন। আরিয়ানের সাথে চোখাচোখাতে তিনি বললেন, আপনিও ভিতরে আসুন, উনি পারবেন না আপনাকে ছাড়া। আরিয়ান মায়ের হাতের উল্টো পিঠে চুমু খেলো। এত ব্যথা সহ্য করে এই মেয়েটা তো তার নাকি আরিয়ানের ছাড়া ভয় করছে। ওটিতেও ঢুকলো না মায়াকে। নর্মাল ডেলিভারি হবে তার। ব্যথা ক্রমশ বাড়ছে। আরিয়ান শক্ত করে তার হাত ধরে রেখেছে। তার চোখ দুটো দিয়ে কখন যেন ভিজে গেছে, নিজেও টের পাচ্ছে না সে। মায়ের মাথার হাত বুলিয়ে দিতে দিতে সে বারবার বলছে, আমি আছি মায়া, ভয় পেও না, আমি আছি। হাড় ভাঙার তুমুল ব্যথার মাঝেও এই একটাই কণ্ঠস্বর ক্রমশ সাহস দিয়েছে মায়াকে। এই মানুষটা না থাকলে হয়তো এই ব্যথাটা মরেই যেত সে। জীবনে এরকম একটা মানুষের খুব দরকার, খুব। প্রায় 1 ঘন্টা চেষ্টায় স্বাভাবিকভাবেই ডেলিভারি হলো মায়ার। বাচ্চার কান্না শুনতেই একরাশ প্রাণ ভরা তৃপ্তির হাসি ফুটে উঠল চোখে। এতক্ষণ অশ্রু ভেজা চোখগুলোতে খেলা করছে এক অনন্যাময়ী মাতৃত্বের সুখ। তবে জ্ঞান হারায়নি সে। ক্লান্ত ভঙ্গিতে বেডে মাথা এলিয়ে দিতেই আরিয়ান তার দিকে ঝুঁকে গেল। এক ঘন্টা এসে কিভাবে পার করছে একাধারে বাচ্চার স্ত্রীর চিন্তায় তার মাথায়। কপালে অধরের স্পর্শ দিতেই মলিনভাবে হাসল মায়া। কপাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তেই মায়া আরিয়ানের বাহুতে হাত রেখে বলল, আপনি কাঁদছেন কেন? আরিয়ান মাথা ওঠায় না। আজ পর্যন্ত তার কান্না নিজের চোখে দেখেনি মায়া, শুধু দেখেছে তার লাল 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 চোখ। সে অবস্থাতে মায়ার মাথায় হাত বুলিয়ে দেয় আরিয়ান। ধীর কণ্ঠে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে মায়াবতী? মায়া উত্তর দেয় না। আগেই দরজা খুলে প্রবেশ করো ডাক্তার মিতালি আর একজন নার্স। আরিয়ান দ্রুত মাথা উঠিয়ে তাকালো। তাদের কোলে সাদা টাওয়াল পেছানো বাচ্চা। ডাক্তার মিতালি এসে আরিয়ানের কোলে একজনকে দিতে গেলেই সে আটকে উঠে বলল, না না, আমি নিব না, ও ব্যথা পাবে, আমার হাতগুলো শক্ত। আরিয়ানের কথা শুনে হেসে দিল ডাক্তার মিতালি। তার পেছে এসে দাঁড়িয়েছে ইতি আর তন্ময়। আরিয়ান তন্ময়কে উদ্দেশ্য করে বলল, তুই করে নে। মায়া তখন চুপচাপ আরিয়ানের কাণ্ড দেখছিল। এক পর্যায়ে এসে হেসে ফেলল সে, বলল, আমাকে উঠিয়ে বসান, আমি কোলে নিব ওদের। আরিয়ান মায়াকে উঠিয়ে বসতে ডাক্তার মিতালি একজনকে কোলে দিলেন, আরেকজন তখন তন্ময়ের কোলে। ডাক্তার মিতালি ভাষ্যমতে মায়ের কোল জুড়ে অপরজনের থেকে 3 মিনিটের বড়। বড়জন ছেলে আর ছোটজন হলো মেয়ে। অদ্ভুতভাবে বাচ্চাটার দিকে চেয়ে আছে মায়া। তার কোলে তাদের বাচ্চা ভাবতে অবাক লাগছে। হাত পা নাড়ছে বাচ্চাটা। মায়া তাকে বুকের সাথে জড়িয়ে ধরলো, কপালে চুমু খেলো। আরিয়ান মুগ্ধ হয়ে তার দেখছে। হঠাৎই তন্ময়ের কোল জুড়ে কেঁদে উঠছে। তন্ময় তার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বাবা কোলে নিচ্ছে না দেখে কাঁদছো প্রিন্সেস? উত্তরে হয়তো আরও জোরে জোরে কান্না করে দিল বাচ্চাটা। তন্ময় এগিয়ে আরিয়ানের দিকে তাকে এগিয়ে দিয়ে বলল, ভাই কোলে নেন। আপনি বাবা, আপনি কোলে নিচ্ছেন না, আপনার মেয়েটাও কাঁদছে। আরিয়ান একবার তাকিয়ে কাপা কাপা হাতে কোলে নিল তাকে। আশ্চর্যজনকভাবে হলেও বাচ্চাটা কান্না তখনই থেমে গেল। বাবার বুকে ঘেঁষে রইল সে। আরিয়ান ঠোঁট এলিয়ে হাসল। এক হাতে বুড়ো আঙুল চুষছে বাচ্চাটা, আর বড় চোখ চোখ করে ঘুরিয়ে ঘুরিয়ে আরিয়ানকে দেখছে। মায়ের ঠোঁটে উজ্জ্বল হাসি। বাবা মা হওয়ার সুখটা নিজের চোখেই দেখছে সে। নিজের বাচ্চা, নিজের একটা অংশকে কোলে তুলে নেওয়াটা কতটা তৃপ্তিময়, এত আনন্দ। গতকালকের বাসায় নিয়ে আসা হয়েছে মায়াকে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ মায়া, আর কোনো সমস্যা নেই। বিছানায় বসছে, একজনকে ফিডিং করাচ্ছে, আর একজন পাশেই ঘুমিয়ে আছে। ইতি গেছে তার খাওয়ার প্লেটটা নিচে রাখতে। এতক্ষণে এসে খাইয়ে দিচ্ছিল মায়াকে। জরুরি ফোন আসায় আয়রনের কানে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেছে একটু আগে। অফিস থেকে ফিরছে সেই সন্ধ্যার দিকে। মায়া অলস ভঙ্গিতে 2 পা ভাঁজ করে বসে আছে। ঘুম আসছে না তার, চোখে প্রচণ্ড ঘুম। তবু বাচ্চাটা কাঁদছিল না।
থেকে ফিটিং করাচ্ছে, নয়তো কখনই ঘুমিয়ে পড়তো। ব্যালকনিতে থেকে মায়াকে ঘুমে ঢলে পড়তে দেখে দ্রুত ফোন কেটে পকেটে ঢুকিয়ে রাখলো আরিয়ান। বলল, ঘুম আসছে মায়া, তাহলে ঘুমিয়ে পড়ো, ওকে আমার কোলে দাও। মায়া আপস চোখে তাকালো, জড়ানো কণ্ঠে বলল, ক্ষুধা পেয়েছে ওর, কাঁদছিল তাই খাওয়াচ্ছি, শেষ হলে ঘুমোবো। আরিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। মায়ের পিছে বসে তার মাথা নিজের বুকে নিয়ে বলল, ঘুমাও তুমি, ওর খাওয়া শেষ হলে আমি শুয়ে দিবানি। মায়া মুচকি সে চোখটা বন্ধ করার সাথে সাথেই কেঁদে ওঠে পাশে রাখা বাচ্চাটা। দীর্ঘশ্বাস ফেলে সেই দিকে তাকায় মায়া। এতক্ষণ খাওয়া শেষ করে মায়ের দিকে তাকে খিলখিল করে হাসছে তার মেয়েটা। আরিয়ান মায়ার কোলে থেকে তাকে এনে নিজের কোলে নিয়ে মায়ার জামাটা ঠিক করে দিয়ে বলে, তুমি একটু শো মায়া। ওর ডাইপার চেঞ্জ করে দিতে হবে, ডাইপারের প্যাকেটটা একটু এদিকে দেন না। আরিয়ান জোর করে মায়াকে শুয়ে দেয়। নিজের ডাইপার প্যাকেটটা নিয়ে বলল, আমি করে দিচ্ছি। আপনি পারবেন না। আরিয়ান একেবারে মায়ের চোখের দিকে তাকায়, মুচকে এসে বলে, এত বড় বাচ্চাটাকে সামলাচ্ছে আর এই পুচ্চবাগুলোকে সামলাতে পারবো না? নিশ্চিন্তে ঘুমাও মায়াবতী। মায়া আর কথা বাড়ালো না, চুপ করে শুয়ে পড়ল। মাথা ব্যথাটা করছে তার। খানিকি ব্যথা সে অনুভব করলো একটা শক্তপোক্ত হাত তার মাথা টিপে দিচ্ছে। ঘুমানোতে চোখ না খুললেও সে বুঝতে পারছে এটা আরিয়ান ছাড়া কেউই নয়। আধার শব্দটার মাঝেই লুকিয়ে আছে কিছু সুপ্ত নিকশ কালো রঙহীন অনুভূতি। গোটা জীবনটাই যখন এক আকাশ আধারে ডুবে যায়, তখন একটা ক্ষীণ আলো সেখানে অনেকটা উজ্জ্বল দেখায়। রাতের অন্ধকার আকাশের বুকে সেই উজ্জ্বল করা ক্ষীণ আলোটা হলো সন্ধ্যা তারা। ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রী চাঁদের আবসা আলোয় একটা নিদ্রাচ্ছন্ন মায়াপুরী, যার সর্বাঙ্গে বিরাজ করছে সৌন্দর্যের এক অদ্ভুত খেলা। পাতলা ঠোঁটজোড়া মাঝখানে চুমু মৃদু ফাঁক হয়ে আছে। সোজা হয়ে শুয়ে এক হাতে এক পাশে ভাঁজ করে রেখেছে আর এক হাতে মেলে বাচ্চা দুটোকে বাহুর উপরে ঘুমিয়ে পাড়ি রেখেছে মায়া। চুপচাপ করে ঘুমিয়ে আর এক দুইজনে। আরিয়ান ঠোঁট এলিয়ে হাসে। জীবন কতটা নাই সুন্দর। তার এই ঘুমন্ত পরীকে জীবন না আসলেও কি সব কিছু স্নিগ্ধ লাগতো? এক মুহূর্ত অপেক্ষা না করে সজাগ মস্তিষ্ক উত্তর দিল, না, কখনো না। দীর্ঘদিনের অভ্যাস তো আরিয়ান সর্বপ্রথম ঠোঁট ছোঁয়ায় মায়ের কপালে। কপালে গাল থেকে হাত না সরিয়ে বাচ্চাদের কপালে চুমু খায়। তার চুমু খেয়ে ছোট্ট আদুরে মেয়েটা একটু নড়ে ওঠে। বাড়িতে এক দাঁতহীন মাড়ি দিয়ে ঠোঁট কামড়ে আবারও ঘুমিয়ে পড়ে। গালে হিমশীতল হাতের স্পর্শ অনেকক্ষণ যাবতই প্রায় জাগিয়ে তুলছিল মায়াকে। তবে ঘুমের মাত্রা বেশি হয় চোখ করে নিশে। এখন শীতল সংস্পর্শের সঙ্গে তপ্ত নিঃশ্বাস ও মুখের উপর আশ্রে পড়ায় চোখ খুলল সে। তার উপর ঝুঁকে থেকে আধা ইঞ্চি দূরত্বে অবস্থান করছে আরিয়ান। হঠাৎ চোখের পলকে আটকে যায় মায়া। আরিয়ানের চোখে ঘোর লাগানো চাহনি, নিমিষে তার লজ্জায় ডুবিয়ে দেওয়ার ক্ষমতা সেই দৃষ্টিতে। চোখ নামিয়ে ফেলে মায়া অস্পষ্ট কণ্ঠে বলে, আপনি। বাকি শব্দগুলো বের হওয়ার আগেই তার ঠোঁট মিলিয়ে দেয় আরিয়ান। চোখ বন্ধ করে ফেলে মায়া। এখনও আরিয়ান এভাবে স্পর্শ করলেও তুমুল লজ্জা লাগে তার। পাশের হাতটার আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বিছানার সাথে চেপে ধরে রেখেছে আরিয়ান। আর এপাশে হাতে বেচারা শুয়ে আছে তার উপরে আরিয়ান। তথাপি নড়াচড়া করার কোনো সুযোগ নেই। লজ্জা নিবারণের জন্য নখের আঁচড়ে আরিয়ানের পিঠ ক্ষত বিক্ষত করার উপায় নেই। ধীর গতিতে চুমু খাচ্ছে আরিয়ান। কোনো হিংস্রতা নেই সেই স্পর্শে, আর না আছে কোনো জড়তা। তাড়াহুড়ো। মায়া চোখ বন্ধ করতে রেখেছে। আরিয়ান আস্তে আস্তে তার ঠোঁট ছাড়ে। মোহময় কণ্ঠে বলে, মায়াবতী, চোখ খোলো। নিচের ঠোঁট কামড়ে ধরে মায়া চোখ মেলে দৃষ্টি নামিয়ে অন্যদিকে চেয়ে আছে। আরিয়ান তার চেপে ধরে হাতটা ছাড়ে। ঠোঁটের কাছে এনে এক আঙুল দিয়ে হালকা স্পর্শে তার কামড়ে ঠোঁটটা ছাড়ায়। তবে চোখ মেলায় না মায়া। আরিয়ান আরও কিছুক্ষণ বিনা শব্দ ব্যয়ে তার মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে। ইতিমধ্যে মায়ের গাল দুটো লাল বর্ণ ধারণ করছে। আরিয়ান তার গলার হাতের উল্টো পিঠে স্লাইড করতে করে শীতল গলায় বলে ওঠে, আমার দিকে তাকাও। আরিয়ানের শীতল কণ্ঠে কেঁপে ওঠে মায়া। চট করে তার উপর দিকে তাকাতেই চার চোখ এক হয়ে যায়। চোখ মুখেই অনুভূতির মিলন মেলা হচ্ছে। দৃষ্টির সাথে দৃষ্টি থমকে আছে। থেমে থেমে গেছে সময়, আটকে আছে মুহূর্ত। বেশ কিছুক্ষণ কেটে গেল, আরিয়ান কিছুই বলল না। এক দৃষ্টিতে সে মায়ের চোখের দিকে চেয়ে আছে। মায়া চোখ নামিয়ে কোলে আমতামতা করে নিচু গলায় বলল, সরুন না। কেন? আপনি জানেন না? আরিয়ান ভুরু চাই, গালে গল ঘেঁষে বলছে, লজ্জা পাচ্ছ? সরুন, বাচ্চারা উঠে যাবে। আরিয়ান শব্দহীনভাবে হাসে। মায়ের উপর থেকে সরে গিয়ে বাচ্চাদের হাতে হাত বুলিয়ে দিয়ে মেয়েকে নিজের কোলে তুলে নেয়। গুটিসুটি হয়ে বাবার সাথে লেপ্টে থাকে সে। মায়া অকারণেই হাসে। মেয়েটা বাবার খুব আদরের। ঘুমন্ত অবস্থায় করে নিলেও কাঁদে না। আবার যত্ন করে কান্না করুক না কেন, বাবার কোলে গেলেই চুপ হয়ে যায় সে। মায়া মিষ্টি এসে ছেলেকে বুকে টেনে নেয়। ছেলেটা আবার তার কাছে থাকতে খুব বেশি পছন্দ করে।
বাবার বুকের উপর যে মেয়েকে শুয়ে আছে, মেয়ের পিঠে এক হাত ঠেকিয়ে আর এক হাত ফোন চালাচ্ছে আরিয়ান। ছেলে তন্ময়ের কোলে, তন্ময়ের কোলে ছেলেকে দিয়ে মায়া গেছে অসমে। সকালবেলা উঠে ব্রেকফাস্টটাও করেনি সে। মেয়েটা খুব বেশি চুপচাপ, তবে ছেলেকে খুব ছটফট করে, সারাক্ষণ হাত পা নাড়ায়, দেখলেই বোঝা যায় খুব দুষ্ট হবে। চেহারা একটা চঞ্চল ভাব। আর অপরদিকে মেয়েটা সেই যে রাতের বেলা আরিয়ানের বুকে ঘুমিয়েছে, এখন অব্দি ওঠেনি। ওদের নাম কি রাখবেন ভাই? 1 সপ্তাহ তো হয়ে গেল। তন্ময়ের প্রশ্নে ফোনটা থেকে চোখ সরায় আরিয়ান। বুকের ছোট্ট কড়িটা মুখে দিয়ে লোল বড়িয়ে পড়ছে, হাত দিয়ে তা মুছিয়ে দেয় আরিয়ান। মৃদু হেসে বলে, কি নাম রাখবো তন্ময়, তুই বল কিছু। তন্ময় হাসে। আরিয়ান সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায় বাচ্চাদের ব্যাপারে। এমনি কত শুধু মিটিং ডিল করে একদিনে, এক ভাবনায় ডিসিশন নেয়। আর বাচ্চাদের বিষয়ে কোনো ডিসিশন নিতে গেলে কিচ্ছু করার আগে 100 বার ভাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া, তার চোখে মুখে পানি। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে সে। মোছা শেষে তন্ময়ের দিকে এগিয়ে যায়, দুহাত বাড়িয়ে বলে, দিন ভাইয়া, আপনার দেরি হয়ে যাচ্ছে। আরে না না ভাবি, সমস্যা নেই, আপনি যান না, নাস্তা খেয়ে নেন, ও থাকুক আমার কোলে। আপনারা অফিসে যাবেন না? আরিয়ান বিছানায় হেলান দিতে একটু সোজা হয়ে যায়। মেয়েটা সুন্দর মতো জড়িয়ে নিয়ে বলে, তুমি ব্রেকফাস্ট করে নাও, অফিসে দেরি হয়েছে এখনো, যাও। মায়া মাথা নাড়িয়ে বের হতে নিলেই হাতের নাস্তা নিয়ে প্রবেশ করায় টেবিলে রেখেই বলে, আপনার খাবারটা আপু, কষ্ট করে নিচে নামতে হবে না। মায়া মুচকে এসে বসে পড়ে। সে কাছে তখন তন্ময় বলে, বাচ্চাদের নাম ঠিক করেছেন ভাবি? মুখে খাবার নিয়েই তাকায় মায়া, বলে, না তো ভাইয়া। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলে, উনি যা বলবেন তাই রাখবো। তন্ময় আবার হাসে, বলে, ভাই তো নিজেই জানেন না। মায়া বোকা হাসে। বাস্তবিক এই বিষয়ে কিছু ভাবেনি সে। অনেকক্ষণ গল্পগুজব করলেও নাম ঠিক করতে পারল না তারা। অবশেষে সিদ্ধান্ত হলো, এই নিয়ে পরে কথা হবে, আপাতত থাক। বিপত্তি বাধে মেয়েকে নিয়ে। আরিয়ানের কোল থেকে নামতে কান্না জুড়ে দিয়েছে সে। চিৎকার করে কান্না করছে। মায়া হাজার চেষ্টা করেও কান্না থামাতে পারছে না। উপায় না পেয়ে তাকে আবারও বুকে জড়িয়ে নিল আরিয়ান। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই কান্না থেমে গেল, শান্ত হয়ে গেল একদম। তাকে কোলে নিয়ে মায়ার সাজে শার্ট পরল আরিয়ান। আরিয়ান হাত থেকে বাড়িয়ে নিল, তাকে ভরে পড়িয়ে দিল মায়া। মেয়ের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে আক্রান্ত আস্তে করে বলল, ঘুমিয়েছে? আরিয়ান চোখ ইশারায় হ্যাঁ বোঝালো। অতঃপর যত্ন করে তাকে বিছানায় শুয়ে দিল। মেয়ের মুখের দিকে তাকে হাসলো আরিয়ান। পাশেই শুয়েছে বড় ছেলে, যদিও মাত্র 3 মিনিটের বড়, তবুও ছোট বলতেই হয়। মেয়েটা একটু বেশি আদরে। বিকেলবেলা মামামি এসছে বাসায়। তাদের আবার খবর শুনতেই দ্রুত বাড়িতে ফিরছে আরিয়ান, কারণ ইতির কাছ থেকে সে শুনে এসছে তাদের সাথে রাহাতও। ভিতর ভিতর দৃষ্টিতে চেয়ে আছে মায়া, মুখে হাসি নেই তার। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। আরিয়ান ফিরছে না কেন এখনও। মামা মামি নিচে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করছে। বাচ্চাদের নিয়ে সে না নামেনি। তন্ময় ইতিও নিচে, উপরতলায় শুধু সে আর বাচ্চারা একা। কোশ্চিন কালেও সে ভাবেনি রাহাত তাদের বাসায় আসবে, কিন্তু সে এসছে শুধু আসেনি। বর্তমানে সে মেয়েকে কোলে নিয়ে বসে আসছে ঠিক মায়ের মুখোমুখি। যদিও এখন পর্যন্ত সে উল্টোপাল্টা কিছু বলেনি, তবুও মায়ের ভয় লাগছে। রাহাতকে সে বিশ্বাস করতে পারে না। সেই ঘটনার বছর পেরিয়ে গেলেও ভয়টা কাটেনি তার। প্রেগনেন্ট থাকাকালীন একবার মামার বাসায় গিয়েছিল, তখন লাস্ট দেখা হয়েছিল রাহাতের সাথে, তাও শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্য। তাদের দেখেই নিজের রুমে চলে গিয়েছিল রাহাত, পরে আর বের হয়নি। মায়ের দিকে তাকায়নি রাহাত। কোলে থাকা মেয়েটার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে খেলছে। মায়া থ মেরে সেদিকে চেয়ে আসছে। হঠাৎই নিচু কণ্ঠে বলে উঠল, রাহাত। আমি কিন্তু আপনাকে এখনো ভালোবাসি মায়া। চট করে মাথা নামিয়ে ফেলল মায়া। অস্বস্তি শুরু হয়ে গেছে তার, উসখুস করছে। রাহাত কেন আবারও এসব কথা বলছে সে জানে না। মায়ের নতমুখে তাকিয়ে আছে রাহাত, ঠোঁটের কোণে প্রসারিত করে ডাকে, মায়া। একবার তাকিয়ে আবারও মাথা নামিয়ে ফেলে মায়া। মিনমিন কণ্ঠে বলে, দেখুন, আপনি দয়া করে এইসব আর বলেন না প্লিজ। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকে। মেয়েটা তার কোলেই ঘুমিয়ে আছে। রাহাত আছে। মায়া সে প্রচণ্ডভাবে বিরক্ত করতে চায়, হয়তো এই চাওয়াটা অনর্থক, নিষিদ্ধ, তবুও নিজের বোঝাতে পারে না সে। হতে পারে এই ভালোবাসাটা না, তার ক্ষণিকের মোহমায়া অতিরিক্ত রূপের কারণে সে তার প্রতি আকৃষ্ট। যাই হোক না কেন, মায়াকে প্রথম দেখাতে তার ভালো লেগেছিল। সেই ভালো লাগাটাই এখন বিদ্যমান। আপনাকে অস্বস্তিতে ফেলে দিলাম, সরি। নিন, মেয়েকে কোলে নিন, ঘুমিয়ে পড়েছে। মায়া চুপচাপ মেয়েকে করে নেয়। রাহাত মুচকে এসে বলে, আপনার মেয়েটা আপনার মতোই অতিরিক্ত সুন্দরী হবে, দেখেন। মায়া কিছু বলল না। রাহাত আবারও বলে, আমার খুব করে আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। এটুকু বলতেই ভয় সিটিয়ে যায় মায়া। চোখ বড় বড় করে রাহাতের দিকে তাকায়। রাহাত তাড়াহুড়ো করে বলে,
আরে না না, আমি সেরকম কিছু করব না। আমি জানি আপনি আমার নন, আপনাকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার। তাছাড়া আপনি কষ্ট পাবেন সেরকম কিছু আমি কখনোই করব না। একটু শিথিল হয় মায়া, শান্ত কণ্ঠে অনুরোধের স্বরে বলে। আপনি প্লিজ এখান থেকে যান, উনি আপনাকে এখানে দেখলে রাগ করবেন। রাত একটু ফাঁকা ঢোক গেলে এক হাতে মাথার চুলকে বলে। আপনি আমাকে ঘৃণা করেন তাই না? না, ঘৃণা করি না, তবে ভয় লাগে। মায়ের এমন সহজ স্বীকারোক্তিতে আরও একবার মুগ্ধ হয় রাহাত। উঠে দাঁড়ায় সে। মায়ের চোখ তুলে তাকাতে দেখে রাত তার চোখের দিকে তাকিয়েছে। ঝট করে অন্যদিকে তাকাতেই রাহাত বলে। আমার অনুভূতিগুলোকে আমি সামলে নিব মায়া, আপনি সুখী হন। আমি না হয় আমার নিষিদ্ধ প্রণয়টুকু আঁকড়ে ধরে ব্যর্থ প্রেমিক হয়েই থেকে যাব। বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না রাহাত, হনহন করে বেরিয়ে যায়। মায়া হতভম্ব হয়ে চেয়ে রয়। রাহাতের কথাগুলো মনে হয় আওড়ায়, মাথা চাড়াতে ওঠে। কষ্ট হলেও কিছু করার নেই তার। আরিয়ানকে ছাড়া আর কাউকে সে কখনোই ভাবতে পারবে না। তার সম্পূর্ণ অস্তিত্ব শুধু সেই ব্যক্তিটি আছে। সিঁড়ির কাছে আসতে রাহাত লক্ষ্য করে আরিয়ান দ্রুত পায়ে উপরে উঠছে। নামতে গিয়েও থমকে দাঁড়ায় সে। আরিয়ান তার দিকে ঝলসানো দৃষ্টি নিক্ষেপ করে। রাহাত ম্লান হেসে বলে। কিছু করিনি ভাইয়া, তোমার বাচ্চাদের দেখতে এসেছিলাম। মাশাল্লাহ, খুব সুন্দর ওরা, বলে চট করে নেমে যায় রাহাত। আরিয়ান ভুরু কুঁচকায়। রাহাতকে কখনো এমন স্বরে কথা বলতে দেখেনি সে। সবসময় একটা রোড কণ্ঠ সে কথা বলতো। তবে আজকে এমন ভাঙাচোরা কেন তার স্বর? সারাদিনে রাহাতের ব্যাপারে আর কিছু বলেনি আরিয়ান। মামা মামি গিয়েছে সন্ধ্যাবেলা। এসে আর শাওয়ার নিতে পারেনি সে। মাত্র শাওয়ার থেকে বেরিয়ে দেখে মায়া চুল আঁচড়াচ্ছে। বাচ্চারা ঘুমিয়ে আছে খাটের মাঝখানে। পিছন থেকে মায়ের পিঠ জড়িয়ে ধরছে আরিয়ান। ঘাড়ে মুখ গুজে গভীর আঁচড় অধরের স্বরে বলে। ঘাড় কাত করে ফেলে মায়া, বলে। আপনার গা ভেজা, আমি ভিজে যাচ্ছি তো। ভিজুক, গা মুছে আসেন। আসেন আমি মুছে দিই। এটাও তো বলতে পারো। মায়ের দুধটোর চেপে মুখ লটকায়। আরিনের হাত থেকে টাওয়াল নিয়ে আয়না দিকে তাকিয়ে আরিনের মতো করেই বলে, আসেন আমি মুছে দিই। মাথা ঝুঁকিয়ে হেসে তাকে ছেড়ে দেয় আরিয়ান। টাওয়ালটা নিজ হাতে নিয়ে বলে, হয়েছে, লাগবে না। কাবার্ড থেকে একটা টি শার্ট বের করে দাও তো। মায়া মুচকে সে টি শার্ট বের করতে হাতে দেয় আরিয়ান। তা পড়তে বলে। রাত, কি বলছো তোমাকে? মায়া কোনো দ্বিধা ছাড়াই সবটা বলে আরিয়ানকে। আরিনের কাছে কোনো জড়তা নেই তার। আরিয়ান মনোযোগ দিয়ে সবটা শুনে। রাগ উঠলে প্রকাশ করল না সে। সবটা বলে মায়া বিষণ্ণ কণ্ঠে বলে। মানুষ কেন ভুল মানুষকে ভালোবাসে বলেন তো? খুব খারাপ লেগেছে ওনার কথাগুলো শুনে। আরিয়ান স্নিগ্ধভাবে হাসে। মেয়েটা সত্যি খুব নরম, খুব বেশিই নরম। তাকে হাত ধরে কাছে টেনে নেয় আরিয়ান। মাথায় হাত রেখে বলে, মন খারাপ করো না, ও হয়তো ঠিক কাউকে পেয়ে যাবে সঠিক সময় হলে। মায়া ঠোঁট উল্টে তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, আপনি সত্যি খুব ভালো। ভেবেছিলাম আমাকে বকবেন, কিন্তু বকেননি। আরিয়ান কিছু বলার আগে চিৎকার করে কান্না জড়ে দেয় ছোট্ট পরিটা। মায়া হতাশ কণ্ঠে বলে, যান, আপনার বাবা পাগলি মেয়ের কান্না থামান, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আরিয়ান হেসে এগিয়ে যায়, তাকে কোলে তুলে নেয়। সেটা চুপচাপ ঘুমিয়ে আছে। মেয়েকে নিয়ে ব্যালকন থেকে দাঁড়ায় আরিয়ান। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না আম্মুটা? বাবা এসে পড়ছিল, কান্না থামাও। বলতে বলতে কান্না থেমে যায় মেয়েটার। আবারও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তাকে ঘুম পাড়ায় আরিয়ান। কপালে চুমু খেয়ে নিয়ে তাকে রুমে নিয়ে যায়। অতঃপর বুকে নিয়েই শুয়ে পড়ে। বছর পেরিয়ে আবার একটা এসছে বসন্ত। পাখির কাকতানে মুখরিত চারপাশ। আকাশ একবার স্বচ্ছ নীল সাদা মেঘের অবিশ্রাম আনাগোনা। বাগানের নরম সবুজ ঘাসের উপর দুহাটু গেড়ে বসে আছে মায়া। হিমেল হাওয়ায় চুল উড়ছে তার। দুহাতের সামনের দিকে বাড়িয়ে রেখেছে সে। ঠোঁটের কোণে প্রসারিত হাসি টেনে উচ্ছ্বাসিত কণ্ঠে বলছে, আসো আম্মু, তাড়াতাড়ি আসো। সামনে লাল ফ্রক পরিত 1 বছরের 2 মাসের ছোট্ট স্নিগ্ধা এলোমেলো পা ফেলে মায়ের দিকে দৌড়ে আসছে সে। তার পাশেই আছে ইতি। স্নিগ্ধা হোঁচট খেতে যেন ধরতে পারে সেই জন্য। একেবারে ভালো করে এখনও হাঁটতে শেখেনি স্নিগ্ধা, তবে আধো আধো ভাবে পারে। কাছাকাছি আসতেই দুহাত জড়িয়ে কোলে তুলে নিল মায়া। মাথায় ঝলমলে বাদামি রঙের চুলগুলো হাত দিয়ে আশ্রে দেয়। গালে চুমু খেতে খিলখিল করে হেসে ওঠে স্নিগ্ধা। ছোট্ট ছোট্ট নরম হাতগুলো দিয়ে মায়ার গলা জড়িয়ে বুকে মুখ লুকালো। একটু দূরে জ্যাক আর জেনির মাঝখানে হাত পা ছড়িয়ে বসে আছে আয়ান। দুহাতে জেনির বড় বড় কান দুটো ধরে রেখেছে সে। জেনিও সআনন্দে মাথা পেতে রেখেছে। তাকে মেরে ফেললে বোধহয় আয়ানের কোনো ক্ষতি করবে না সে। খানিক বাদে ইতির দিকে তাকালো মায়া। ক্লান্ত কণ্ঠেই বলল, আয়ানকে নিয়ে আসো তো ইতি, জেনিটা ব্যথা পাচ্ছে কানে। ইতি যে আয়ানকে নিয়ে আসতে সে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। একদম বাবার মতো রাগী হয়েছে ছেলেটা। আরিয়ানের মতনই কাটা কাটা চেহারা।
তার মতো ছোট্ট না, কিন্তু চোখগুলো মায়ার মতো। ওই টুইন হলেও দুইজনের চেহারা তেমন মিল নেই। স্নিগ্ধা মায়ের মতো দেখতে আর আয়ান বাবার মতো। ছেলের নাম আরিয়ান, আর আরিয়ানের সাথে মিলিয়ে রাখলেও মেয়েটার নাম আরিয়ান নিজেই রেখেছে। মেয়েকে দেখলে নাকি স্নিগ্ধা পরিপূর্ণ হয়ে যায় তার চারিপাশ, তাই স্নিগ্ধা নামটাই রেখেছে সে। সারাদিন অফিস থেকে বাড়িতে ফিরছে আরিয়ান। রুমে ঢুকে দেখে রুম ফাঁকা, মায়া তো নেই, সাথে বাচ্চারাও নেই। দুবার গলা ছেড়ে মায়াকে ডাকলো আরিয়ান। কোনোরূপে সাড়া না পাওয়া কপালে সূক্ষ্ম চিন্তার ভাস পড়ল তার। শার্টের বোতাম খুলতে খুলতে বেরিয়ে পড়ল সে। উপর থেকে নিচে তাকাতেই দেখতে পেল হলরুমের সোফায় আয়ানকে সাথে নিয়ে টিভি দেখছে ইতি। তখন দ্রুত পায়ে উপরে আসার খেয়াল করেনি সে। আরিয়ান সেখান থেকে ডাকলো, ইতি। আরিয়ানের ডাকে দ্রুত ফিরে তাকালো ইতি। টিভির সাউন্ড একটু কমিয়ে নরম কণ্ঠে বলল, জি ভাইয়া বলেন। মায়া কোথায়? আপুর তো রুমেই, ওনার নাকি ঘুম আসছিল। এক মুহূর্ত ভাবে আরিয়ান, ব্যালকনিতে চেক করে আসা উচিত ছিল তার। আবার ওইটির দিকে তাকে তীর্যক কণ্ঠে সে বলল, আর স্নিগ্ধা? আপুর কাছে। ও আচ্ছা বলে রুমে গিয়ে ঢুকে পড়লো আরিয়ান। সোজা যে ব্যালকনিতে দরজা খুলতেই ঠোঁটের কোণে ছেড়ে গাঢ় হাসিয়ে রেখা ফুটে উঠল। দোলনায় দু পা ভাঁজ করে তুলে ঘুমিয়ে আছে তার মায়াবতী। তার কোলে স্নিগ্ধা, পরনে সাদা ওড়নাটা পড়ে গিয়েছে স্নিগ্ধার মাথার উপর লেপ্টে রয়েছে। তার ছোট্ট পুতুলটা ঘুমায়নি, পিটপিট করে চেয়ে আছে। তবে মায়ের ঘুম যাতে সমস্যা না হয় সেজন্য কোনো রকম শব্দও করছে না সে। চুপটি করে পুতুলের মতো বসে আছে। আরিয়ানের কাছে যাই। স্নিগ্ধা মাথার উপর থেকে ওনাটা সরাতে আস্তে করে তার দিকে দুহাত বাড়িয়ে দেয় স্নিগ্ধা, যার অর্থ কোলে নেওয়া আঁকে। আরিয়ান এক হাতে মেয়েকে কোলে নাই, তার বুকে মুখ গুজে রাখে স্নিগ্ধা। আরিয়ান একটু ঝুঁকে মেয়ের অগোচর সেকেন্ডের মাথায় মায়ের কপালের চুমুকে ক্ষীণ স্বরে ডাকে, মায়াবতী ওঠো। তার এক ডাকে চোখ খুলে মায়া জড়ানো কণ্ঠে বলে, আপনি আপনি কখন আসলেন? এখনই আসলাম। তুমি ওটা রুমে যেয়ে ঘুমাও, এখানে গরম, অসুস্থ হয়ে যাবা। দুহাতে চোখ কসরাতে উঠে দাঁড়ায় মায়া। রুমে যেয়ে দ্রুত আরিয়ানের জামা কাপড় বের করে দিয়ে বলে, আপনি যান, শাওয়ার নিয়ে আসেন, আমি খাবার রেডি করছি। স্নিগ্ধাকে কোল থেকে নামালো আরিয়ান, বিছানায় বসিয়ে দিয়ে বলল, কিছু করা লাগবে না তোমার, আপাতত একটু ঘুমাও, তারপর রাতের খাবারটা খেয়ে ভালো মতো ঘুমিও। আপনি যান তো, গোসলে যান, বাচ্চারাও খায়নি, ক্ষুধা লেগেছে না ওদের, খাওয়াতে হবে তো। আরিয়ান হাসে। তার মায়াবতীটা এত বছরেই কতই বড় হয়ে গেছে। বাচ্চাদের খেয়াল রাখা কোনো রকম ত্রুটি হয় না তার। সব দিকে খেয়াল থাকে, একেবারে সব দিকে। শুধু নিজের খেয়াল রাখতেই যায় না, আর সেই খেয়ালটাই রাখার সম্পূর্ণ দায়িত্ব আরিয়ানের। খাওয়া দাওয়া শেষ, রুমে চলে এসছে তারা। স্নিগ্ধাকে এক পায়ের উড়ুতে উপর বসিয়ে রাখছে আরিয়ান। সবে ছোট্ট ছোট দাঁত ওঠা শুরু হয়েছে তার। তা দিয়ে আরিয়ানের ডান হাতের বুড়ো আঙুল নিচের অংশ ক্রমাগত কামড়ে চলেছে সে। আরিয়ান মুচকি সে মেয়ের কামড়াকামড়ি দেখছে। আয়ান বসে আছে বিছানার মাঝখানটায়, নিজের বুড়ো আঙুলটায় চুষছে সে, লোল দিয়ে ঠোঁট মাখামাখি। আরিয়ানের হাতে পানের গ্লাস দিয়ে আরিয়ানের কাছে যায় মায়া। আঙুলটা মুখ থেকে বের হতেই ওড়না দিয়ে হাত মুখ মুছিয়ে দেয়। আয়ান বড় বড় চোখের পলক ফেলে মায়ার দিকে তাকায়। মায়া হেসে ফেলে, বলে, দেখেন আপনার ছেলে কিভাবে তাকাচ্ছে। ঘাড় বাঁকিয়ে তাকায় আরিয়ান, বলে, ওকে দাও তো আমার কাছে, সে তো আমার কোলেই আসে না। মায়া আয়ানকে নিয়ে আরিয়ানের আরেক পায়ের উড়ুর উপর বসিয়ে দিতে দিতে বলল, শুধু আপনার না, ও কারো কোলেই যেতে চায় না, একা একা খেলতেই পছন্দ করে। আরিয়ান ঝুঁকে গিয়ে আয়ানের কপালে চুমু খেয়ে বলে, তাই নাকি বাবা, মা কি সত্যি বলছে? উত্তরের উল্টোপাল্টা শব্দ আওয়াজ করলো আয়ান। আরিয়ান কিছু না বুঝে ঠোঁট এলিয়ে হাসল। চুলগুলো হাত খোপা করতে করতে আরিয়ানের ছড়িয়ে ছিটে থাকা জামা কাপড়গুলো লন্ড্রিবিনে রাখলো মায়া। ড্রেসিং টেবিল থেকে একটা চুলের কাঁটা নিয়ে চুলগুলো আটকে নিল। আরিয়ান তার দিকে ইশারা করে বাচ্চাদের বলছে, ওটাকে বলো তো, এটা মা, বলো তো মা, বলো মা বলো। স্নিগ্ধা হাতটা কামড়ে ধরে ফ্যালফাল করে আরিয়ানের দিকে চেয়ে রয়েছে। আয়ানের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে আরিয়ানের বুকে গেঞ্জি ধরে মুষ্টামুষ্টি করছে। কয়েকদিন যাবতই বাচ্চারা মা বাবা বলানোর জন্য উঠে পড়ে লেগেছে আরিয়ান। সে শুনছে সেই জিনিস বাচ্চারা বেশি শোনে, সেটাই তাকে তার বলতে ইচ্ছে করে। তাই রাতের বেলা বাচ্চাদের কাছে গেলেই তাদের কানের কাছে মা বাবা বলে মুখে ব্যথা করে বানিয়ে ফেলছে আরিয়ান। আজ তার ব্যতিক্রম হলো না। মায়ের কাছে সে হাঁটু গড়িয়ে বসে, বলে, ওখানে যখন বলার তখন এমনিই বলবো, বুঝলেন? আরিয়ান তার কথা তোয়াক্কা করে না, স্নিগ্ধার দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বলে, বলো তো আম্মু, মা বলো মা। মায়া ছোট্ট করে একটা শ্বাস ফেলে। উঠে যেতে নিলেই স্নিগ্ধা আদো আদো স্বরে মা বলে ডেকে ওঠে। পর মুহূর্তে হাসির ঝলকানি দিয়ে ওঠে আরিয়ানের মুখে। মায়া ধপ করে ফ্লোরে বসে বিস্মিত নয়নে তাকিয়ে স্নিগ্ধার দুগাল রেখে বলে, কি বলবো ও?
আরিয়ান বলার আগে স্নিগ্ধা আবারও বলে, মা। এবার আর নিজেকে আটকাতে পারল না মায়া, সশব্দে কেঁদে উঠল সে। মায়ার কান্না থেকে ভয় পেয়ে গেল স্নিগ্ধা, তার চেহারাও কাদা কাদা হয়ে গেল। আরিয়ান স্নিগ্ধাকে জড়িয়ে ধরে হাতটা দিয়ে মায়ার হাতে মাথায় রাখলো, নরম কণ্ঠে বলল, মায়াবতী কাঁদে না, বাচ্চারা ভয় পেয়ে যাবে তো। মায়ের কান্না থামে না। প্রথমবার মা ডাকা শোনার অনুভূতি কি এতটাই প্রশান্তির, নিজেকে কেমন পূর্ণ পূর্ণ লাগছে। মনে হচ্ছে জীবন আর কোনো কিছু চাওয়ার নেই তার, সব পেয়ে গেছে সে, সব। মায়ের কান্না থামছে না দেখে আরিয়ান আবার প্রগাঢ় কণ্ঠে বলল, মায়া আর কাঁদে না, আমি কিন্তু রাগ করব। হেক্সি তুলে কান্না থামায় মায়া, মেয়ের কোলে গালের চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ আম্মু। আরিয়ান নিঃশব্দে হাসে। তার জীবনটা সত্যি কান্নায় কানায় পরিপূর্ণ, কোনো কিছুর কমতি নেই। বসন্তের সকালবেলা মিষ্টি রোদ ব্যালকনিতে বসে ভেজা চুলগুলো শোকাচ্ছে মায়া। ছুটির দিনে আজকে তন্ময় আরিয়ান কেউ অফিসে যায়নি। এখান থেকে দেখতেই পাচ্ছে তন্ময় ঘাড়ের উপর বসে সারা বাগান চড়ে বেড়াচ্ছে আয়ান। পাশের ছায়ায় নিচে স্নিগ্ধাকে নিয়ে বসে আছে ইতি। আরিয়ান ঘুমিয়ে আছে রুমে, গভীর ঘুমিয়ে আছে দেখে সে আর ডাকেনি। চুল মুছতে মুছতে হঠাৎই যোগ যায় ব্যালকনিতে সোনালি ফ্রেম বাঁধানো একটা ছবিতে। সে তার জন্মদিনে তন্ময় হঠাৎ তোলা ছবিটা অতিরিক্ত পছন্দ হয়, ছবিটাকে প্রিন্ট করে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে আরিয়ান। ব্যালকনির জায়গাটা খুব বেশি পছন্দের মায়া, তাই এখানে ছবিটা টাঙিয়ে রাখা আছে। এক দৃষ্টিতে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে মায়া। কত শত সুন্দর প্রেমময় প্রহর সে পার করছে এসছে আরিয়ানের সাথে। টাওয়ালটা ব্যালকনিতে রেখে রুমে যায় মায়া। আরিয়ান খানিক খালে গায়ে উবুর হয়ে কাত হয়ে শুয়ে আছে। ফর্সা পেটে অসংখ্য লাল লাল আঁচলের দাগ, এগুলো যে তার কারুকার্য ভাবতে হাসি পায় মায়ার। কাছে যে আরিয়ানের কপালে আসা চুলগুলো সরিয়ে মাথার নাতিয়ে আলতো করে চুমু খায় সে। উঠে যেতে নিলেই তার এক হাত শক্ত করে ধরে ফেলে আরিয়ান। চমকে ওঠে মায়া, তার মানে আরিয়ান জেগে আছে। আরেক কিছুক্ষণ ভাবনার আগেই সোজা করে একটানে মায়ের বুকের উপর ফেলে আরিয়ান। দুহাত কোমর আঁকড়ে ধরে বলে, আমি কাছে আসলেই লজ্জায় শেষ হয়ে যান, আর ঘুমিয়ে পড়ে থাকলে এইসব। মায়া সলজ্জায় অন্যদিকে তাকায়। কি পরিমাণ লজ্জা যে লাগছে তার। আরিয়ান জেগে আছে বুঝলে হয়তো চুমু খেত না সে, কখনোই না। এদিকে তাকান। দেখুন, আমি জানতাম না যে আপনি জেগে আছেন। জানলে। মায়ের মুখের কথা কেড়ে নিয়ে আরিয়ান দুষ্টু কণ্ঠে বলে, এখন তো জানেন আমি জেগে আছি, তো এই জাগ্রত অবস্থায় একটা চুমু খান তো, নয়তো কিন্তু আমি ছাড়বই না, ঠিক এভাবেই ধরে রাখবো। চোখ মুখ কুঁচকে ফেলে মায়া, বলে, আপনি তো প্রচণ্ড খারাপ লোক। খারাপ হলে খারাপ, একটা চুমু দাও, নয়তো আমি ছাড়ছি না। কাঁচামুচু করে তাকায় মায়া। আরিয়ান যখন বলল ছাড়বে না মানে সত্যিই ছাড়বে না, যতই হোক। চোখ বন্ধ করে ধীর গতিতে আরিয়ানের কপালে চুমু খেয়ে সে সাথে সাথে হাতের বাঁধন আগলা করে দেয়। আরিয়ান সরে গেলে সে উঠে বসে। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মায়া। আরিয়ানের মৃদু হেসে বলে, বাচ্চারা কোথায়? বাগানে। আচ্ছা যাও তুমিও, আমি ফ্রেশ হয়ে আসছি। মাথা নাড়িয়ে বেরিয়ে যাই মায়া। মূলত এতক্ষণ আরিয়ানের ওঠার জন্য অপেক্ষা করছিল সে। আরিয়ান বুঝতে পেরেই তাকে যেতে বলছে। যেহেতু ছুটির দিনে তাই ঘুরতে বেরিয়েছে তারা। ইতি আর তন্ময় আলাদাভাবে ঘুরতে বেরিয়েছে। তাদেরও তো একটা একান্ত সময় কাটানোর ব্যাপার আছে, তাই তাদেরকে আলাদা পাঠিয়েছে আরিয়ান। আরিয়ান আর মায়া বাচ্চাদের নিয়ে বেরিয়েছে। এতক্ষণ পার্কে ঘোরাফেরা করছিল তারা। এই সন্ধ্যা হয়ে আসছে প্রায়। মায়ার পরনে গাঢ় নীল শাড়ি, নীল কাচের চুই, হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো ছাড়া স্নিগ্ধার সাইজের শাড়ি পায়নি, নয়তো তাকেও শাড়ি পরিয়ে দিত মায়া। তবে শাড়ি ছাড়া তা নীল রঙের ফ্রক পরে আছে স্নিগ্ধা, মাথায় নীল রঙের ব্র্যান্ড, বাদামি চুলগুলো ফুটে রয়েছে ব্র্যান্ড। আরিয়ানের পরনে সাদা পাঞ্জাবি, তার সাথে মিলিয়ে আয়ানের পরনেও সাদা পাঞ্জাবি। সচরাচর পাঞ্জাবি পরে না আরিয়ান, আজকে মায়ার জোড়াজোড়ি পড়ছে। পাঞ্জাবি তো অদ্ভুত সুন্দর লাগছে আরিয়ানকে, মায়ার নজর সরাতেই পারছে না। মায়ার কোলে আয়ান, তার আরিয়ানের পায়ের উপর বসে আছে স্নিগ্ধা। এক হাতে ড্রাইভ করছে আরিয়ান, আর এক হাতে মেয়ের মাথায় ক্রমাগত হাত বুলাচ্ছে সে। আরিয়ান নিচের ঠোঁট কামড়ে মনোযোগ দিয়ে গাড়ি টার্ন নিচ্ছে। হঠাৎই আয়ান চিল্লে ওঠে, বাবা বাবা বাবা। হুট করে গাড়ি থামায় আরিয়ান, চমকিতে দৃষ্টিতে চেয়ে বলে, ও কি বাবা ডাকলো? মায়া খুশিতে বাঁধ ভাঙা কণ্ঠে বলল, জি বাবা ডাকলো। আরিয়ান ঠোঁটে উজ্জ্বল হাসি। আয়ান আরও কয়েকবার বাবা বাবা ডাকলো। বাবা ডাকাটা কেমন যেন দায়িত্ব দায়িত্ব ভাব। আরিয়ান শব্দ করে হেসে দেয়, ছেলেকে চুমু দিয়ে বলে, আব্বুটা আমাকে বাবা ডাকছে, শুনছো মায়া? মায়া মাথা নাড়িয়ে চোখের কোণের পানিটা মুছে নেয়। দুনিয়ার সকল সুখ যেন এই জীবনটাই ভর করছে। গাড়ি চলেছে ধীর গতিতে। রাতের আধার নেমে এসছে শহর জুড়ে। একটা নির্জন রাস্তায় গাড়ি থামায় আরিয়ান। মায়া আশেপাশে চেয়ে বলে, গাড়ি থামালেন যে? মায়া সিট বেল্ট খুলে দিয়ে নিজের সিট বেল্টটা খুলে দেয় আরিয়ান। বলে, জায়গাটা চিনতে পারছো মায়াবতী? আরিয়ানের কথায় ভালো মতো চারিপাশ চোখ বুলায় মায়া। খানিক বাদে জায়গাটা চিনে ফেলতে সে বলে, এটা তো।
আমাদের প্রথম দেখা হয়েছিল সেই ব্রিজটা, বলে স্নিগ্ধাকে কোলে তুলে নিয়ে যায় আরিয়ান। মায়ার পাশে দরজা খুলতে তাকেও হাত ধরে বের করে। গাড়ির শাড়ি সামলে এক হাতে কুচি ধরে তাকায় মায়া। আরিয়ান তার এরমূল আঁচলটা ঠিক করে দেয়। ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়ায় তারা। ঠান্ডা হাওয়া বইছে, মায়ার চুলগুলো উড়ে যেয়ে আরিয়ানের মুখের উপর আসতে পড়ছে। দুইজনের কোলে দুইটা বাচ্চা। আজ পূর্ণিমা, যাদের আলো ঝলমাল করছে চারিপাশ। মায়া কিছু বলছে না। কখনো কখনো সময়গুলো, মুহূর্তগুলোকে নীরবভাবে উপভোগ করতে হয়। বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে আরিয়ান মোহনীয় কণ্ঠে ডাকে, মায়াবতী। আরিয়ান মুখে কিছু বলে না, এক বাহু জড়িয়ে ধরে মায়াকে কাছে টেনে নেয়। মায়া মৃদু হেসে তার বুকে মাথা রাখে। দুইজন দুই কাঁধে মাথা ঘুমিয়ে পড়ছে বাচ্চারা। আকাশ দিকে তাকিয়ে আরিয়ান উপলব্ধি করতে পারে তার আধারে ঢাকা জীবনটা আর অন্ধকার নেই। মায়া নামে উজ্জ্বল সন্ধ্যাতারাটা তার জীবনে আলোকিত করে দিয়েছে। প্রিয় মানুষের পাশে থাকলে জীবন সুন্দর, খুব বেশি সুন্দর।